সো আমরা লাস্ট দিন আই থিঙ্ক ক্লাসে যারা ছিল সবাই স্ট্যাটিস্টিক্স 1 আমরা পুরোপুরি কমপ্লিট করছি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স 1 এন্ড এভরিথিং রিলেটেড টু গ্রাফস, লাইক গ্রাফস এন্ড চার্টস থেকে কি কি টাইপের প্রবলেমস আসতে পারে, ওই প্রবলেমস গুলো সলভ করতে হবে কিভাবে, অল দ্য স্মল ডিটেলস অ্যাবাউট গ্রাফস এন্ড চার্টস এন্ড স্ট্যাটিস্টিক্স 1 আমরা এগুলো সবগুলো কমপ্লিট করছি। আজকের ক্লাসে আমাদের মেইন পয়েন্ট অফ কনসার্ন থাকবে স্ট্যাটিস্টিক্স 2, প্রবাবিলিটি, আর হয়তোবা আমরা একটুখানি হচ্ছে অ্যাডভান্স ম্যাথস এর হালকা পাতলা দেখবো, দেখার চেষ্টা করবো আর কি। যদি সময় থাকে তাহলে করবো, না এলে প্যারা নেই কোনো, একদম নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আজকের ক্লাসটা উইল বি কনসিডার একটা প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস এর ক্লাস। তো এটা একটা এক্সট্রা ক্লাসের মতো হইতেছে। অ্যাডভান্স ম্যাথস এর টপিকস আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। টুডেস ক্লাস উইল বি একটা ডেটা অ্যানালিসিস এন্ড প্রবলেম সলভিং এর ক্লাস। স্ট্যাটিস্টিক্স 2 এন্ড প্রবাবিলিটি, এই দুইটা জিনিস নিয়ে কাজ করব। যারা খান একাডেমি করো, তাদের জন্য এই টপিকটার নাম হবে কি, স্ট্যাটিস্টিক্স 2 এর নাম হবে ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস। সো ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস আর হচ্ছে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। সো যারা খান একাডেমি অথবা হচ্ছে কলেজ লাইক কি বলে এটাকে, কলেজ বোর্ডের এসএটি সুইট কোশ্চেন ব্যাংকগুলো থেকে প্র্যাকটিস করো, তোমরা এই দুইটা টপিক প্র্যাকটিস করবে, বুঝতে পারছো? ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেম আর স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স 2 এর মধ্যে আসে। আর প্রবাবিলিটি সব জায়গাতেই সেম, প্রবাবিলিটি টপিকটার নামই প্রবাবিলিটি। সো তুমি জাস্ট ওখান থেকে প্র্যাকটিস করলেই হবে। আর যারা কলেজ প্যান্ডার বই প্র্যাকটিস করো, যে কলেজ প্যান্ডার বইটা যারা ধরতেছো, তাদের কাছে স্ট্যাটিস্টিক্স 2 ইজ অনলি স্ট্যাটিস্টিক্স 2, এরকম ফ্যান্সি টার্মস নাই। ওকে, জাস্ট স্ট্যাটিস্টিক্স 2, এটার একটা আলাদা চ্যাপ্টার আছে, সো সেখান থেকে করলেও হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট উইথ আজকের টপিক অফ স্ট্যাটিস্টিক্স 2 এন্ড স্ট্যাটিস্টিক্স 2 এন্ড আমরা স্টার্ট করব ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল, আমরা স্টার্ট করব স্যাম্পল স্ট্যাটিস্টিক্স দিয়ে। ওকে, we are going to start with sample statistics and then move on to evaluating statistical claims. So before we start আমি হচ্ছে তোমাদেরকে বলি আগে স্ট্যাটিস্টিক্স 2 এর স্কোপটা কি। আমরা স্ট্যাটিস্টিক্স 1 যখন করছি, লাস্টের দুইটা ক্লাস তো আমরা এই যে মিন মিডিয়ান মোড হ্যান ত্যান হাবিজাবির উপরে ফোকাস করলাম, তাই না? এগুলোর উপর আমরা ফোকাস করছি কেন? কারণ স্ট্যাটিস্টিক্স 1 কি নিয়ে ডিল করে, আমরা ধরো একটা সার্ভে করে ফেলছি, একটা রিসার্চ করে ফেলছি, ওই রিসার্চের মধ্যে যতগুলো ডেটা পাওয়া গেছে সেই ডেটাগুলো অ্যানালাইজ করতে আমরা স্ট্যাটিস্টিক্স 1 ইউজ করি। ডেটাগুলো অ্যানালাইজ করব, এই যে মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, গ্রাফস এন্ড চার্টস, এগুলো আমরা তো সবই পাই কখন, যখন আমার সার্ভে করা শেষ, আমার কাছে কতগুলো ডেটা হাতের মধ্যে আছে, তারপর আমরা ওই ক্যালকুলেশন গুলো করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি মিরপুরের অ্যাভারেজ ইনকাম কত, এই যে অ্যাভারেজ ইনকামটা, এইটা আসে স্ট্যাটিস্টিক্স 1 এর আন্ডারে, যে অ্যাভারেজ ইনকামটা কত, কনক্লুশনটা কি, রেজাল্টের অ্যানালিসিসটা কি। ওকে, ডেটা কালেকশন হয়ে গেছে, তারপর আমি অ্যানালাইজ করছি। বাট স্ট্যাটিস্টিক্স 2 ডিলস উইথ আমরা সার্ভেটা করব কিভাবে, বুঝতে পারছো? দেখো, আমরা স্ট্যাটিস্টিক্স 1 এ শিখছি সার্ভের রেজাল্ট গুলো অ্যানালাইজ করা হবে কিভাবে, বাট সার্ভের রেজাল্টটা অ্যানালাইজ করার আগে আমাদের তো সার্ভেটা করব কিভাবে অথবা রিসার্চটা চালানো লাগবে কিভাবে, সো দ্যাট আমরা এফিশিয়েন্টলি অ্যান্সার বের করে আনতে পারি অথবা সবচেয়ে অ্যাকিউরেট একটা কনক্লুশনে পৌঁছাতে পারি, সেটার কতগুলো মেথড আছে, তাই না? তোমার যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে সার্ভে করে ফেলবা, তাইলে কিন্তু হবে না, কারণ স্ট্যাটিস্টিক্স ইজ আ সাইন্টিফিক প্রসেস। সো যেভাবে ইচ্ছা সেভাবে আসলে করা যায় না, দেয়ার আর সার্টেন রুলস, এন্ড সেই রুলস এন্ড রেগুলেশনস গুলা, অল দ্য টার্মস রিলেটেড টু দোজ, all of those will be included in statistics 2 and sample statistics. Okay, so আমাদের স্ট্যাটিস্টিক্স এর মেইন গোলটা হচ্ছে টু মেক প্রেডিকশনস এন্ড এস্টিমেশন, বুঝতে পারছো? স্ট্যাটিস্টিক্স এর মেইন গোল হচ্ছে টু মেক প্রেডিকশন এন্ড এস্টিমেশনস। এটা আমি লিখে দেই, the main goal of statistics is to make estimations and predictions. এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে যখন আমরা আসলে কোনো স্ট্যাটিস্টিক্যাল সার্ভে করি, স্ট্যাটিস্টিক্স মানে কি, পরিসংখ্যান, তাই না? লাইক কোনো কিছু বেসিক্যালি আমাদের যে সেন্সাস হয় না, আদমশুমারি, এটা একটা স্ট্যাটিস্টিক্স এর একটা বিশাল বড় এক্সাম্পল। আমরা একটা সেন্সাসের সময় অথবা আদমশুমারির সময় আমরা কি করি আসলে, হোয়াট ডাজ দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ডু? ওরা হচ্ছে সব ডেটা কালেক্ট করে কতগুলা ইনফরমেশন বের করে তোমার জন্য, তাই না? ইনফরমেশন গুলো কিরকম, দেশের বার্থ রেট, দেশের মর্টালিটি রেট, তারপর দেশের মানুষের অ্যাভারেজ হেলথ, হ্যান ত্যান হাবিজাবি এরকম জিনিসগুলো বের করে। তো এখন আমি ধরো একটা খালি ইনফরমেশন নিয়ে কত আমাদেরকে এক্সাম্পল দিই। ধরো বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো যারা হচ্ছে কনসেনসাসটা করে, ওরা বের করলো বাংলাদেশের মানুষের অ্যাভারেজ লাইফ স্প্যান হচ্ছে 74 ইয়ার্স। ওকে,
অ্যাভারেজ লাইফ স্প্যান মানে লাইক গড় আয়ু হচ্ছে 74 বছর। এই গড় আয়ু 74 বছর, এটা দেখে আসলে আমাদের লাভটা কি? এটা দেখে আসলে কি আমরা একটা এস্টিমেশন করতে পারতেছি না যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহ যদি রাখে, তাহলে হচ্ছে আমরা কতদিন থাকতে পারবো? 74 ইয়ার্স পর্যন্ত বেঁচে থাকতে পারবো। এটা কিন্তু একটা এস্টিমেশন দ্যাট উই আর মেকিং বেসড অন দা সাইন্টিফিক ডেটা, যেগুলো হচ্ছে অ্যানালাইজ করা হয়েছে, তাই না? এখন সবকিছু যদি ঠিকঠাক থাকে, ইন আ আইডিয়াল ওয়ার্ল্ড আমরা 74 বছর পর্যন্ত বেঁচে থাকার আশা করতে পারি। কোত্থেকে আমি এই জেনারেল স্টেটমেন্টটা করতে পারতেছি? এটা কিন্তু আমার একটা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটা বানানোর পিছনে আমার একটা ব্যাকিং থাকে। এই ব্যাকিংটাই আমাকে কে দেয়? স্ট্যাটিস্টিক্স দেয়। বুঝতে পারছো? এই যে আমাকে যে ব্যাকিং দিচ্ছে, আমি একটা নিজের ইচ্ছা মতো আমি একটা জেনারেল স্টেটমেন্ট বানাতে পারতেছি, এটা কিন্তু যেমনে তেমনে বানানো যাবে না। এটা বানাইতে হইলে আই হ্যাভ টু মেক শিওর আমি যে স্ট্যাটিস্টিক্যাল সার্ভেটা করছি, সেই সার্ভেটা যাতে অ্যাকিউরেট হয়। ধরো আমি বাংলাদেশের যে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো, ওরা যেটা করলো, ওরা ধরো একটা কাজ করলো, ওরা হচ্ছে খালি ঢাকার মানুষকে নিয়ে সেন্সাস করে বললো যে পুরো দেশের মানুষের অ্যাভারেজ লাইফ স্প্যান হচ্ছে 74 বছর। হুম। সবার পুরো বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 74 বছর বয়স। এন্ড এটা ওরা কেমনে বের করছে? খালি ঢাকার মানুষের স্টাডি করে। তাইলে কি হবে জিনিসটা? তাইলে কিন্তু হবে না, তাই না? তোমার পুরো বাংলাদেশের জন্য আমার যদি কোনো কনক্লুশন দিতে হয়, তাহলে তো আমার পুরো বাংলাদেশ থেকেই স্টাডি করতে হবে, তাই না? আমি খালি ঢাকার মানুষ ধরো পলিউটেড খাবার দাবার খায়, এন্ড তাদের অফকোর্স লাইফ স্প্যান কম হবে কম্পেয়ার টু সামওয়ান ফ্রম লেটস সে একটু গ্রামের দিক থেকে, অথবা একটু লাইক রাজশাহী থেকে। রাজশাহীর মানুষ কম ইয়েতে খায়, ওখানে পলিউশন কম, তাই না? সো আমার যদি এরকম ইকুয়াল রিপ্রেজেন্টেশন না থাকে পুরো দেশ থেকে, তাহলে কিন্তু আমি পুরো দেশকে নিয়ে কোনো স্টেটমেন্ট বানাইতেই পারবো না, তাই না? এইখান থেকে আমাদের আজকের ডিসকাশনের প্রথম টপিকটা আসে, উইচ ইজ কল্ড স্যাম্পল অ্যান্ড পপুলেশন। এই জায়গায় সবাই একটু বেশি করে মনোযোগ দিবা, কারণ স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এর যতগুলো প্রবলেম, এর মধ্যে তুমি 60 to 70% প্রবলেম এই কনসেপ্টটা থেকেই পাবা। বুঝতে পারছো যে স্যাম্পল কি, পপুলেশন কি, এন্ড স্যাম্পল আর পপুলেশনের মধ্যে রিলেশনশিপটা কি, হাউ টু অ্যাকচুয়ালি আইডেন্টিফাই একটা স্যাম্পল আর একটা পপুলেশন। তো এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা ধরো এরকম হইতে পারে যে লেটস সে আমি পুরো মিরপুরের অ্যাভারেজ ইনকাম বের করতেছিলাম। হ্যাঁ, আমার কোয়েশ্চেন হচ্ছে অ্যাভারেজ ইনকাম অফ মিরপুর। হুম। পুরো সব মানে মিরপুরে যত ফ্যামিলি গুলো থাকে অথবা যত মানুষ থাকে, ওদের অ্যাভারেজ ইনকাম বের করতে চাচ্ছি। তো এখন মিরপুরে তো লাইক লাখ লাখ মানুষ থাকে, তাই না? মিরপুর তো বিশাল বড় একটা জায়গা, খুবই ডেন্সলি পপুলেটেড একটা জায়গা, মিনিমাম কয়েক লাখ মানুষ আছে এখানে। তোমার পক্ষে কি তুমি স্ট্যাটিস্টিক্যাল সার্ভেটা করতে যাচ্ছ তোমার ইউনিভার্সিটির একটা কোর্সের জন্য, তোমার পক্ষে কি কোনোদিনও সম্ভব পুরো মিরপুরের সবার ডেটা কালেক্ট করা? ধরো 5 লাখ মানুষ আছে, 5 লাখ মানুষের ডেটা কালেক্ট করা তোমার পক্ষে কি পসিবল? 5 লাখ মানুষের ডেটা কালেক্ট করা তোমার জন্য কিন্তু পসিবল না। কেন পসিবল না? ফার্স্ট থিং, ইট উইল বি ইনএফিশিয়েন্ট। সেকেন্ডলি, ইট উইল বি এক্সপেন্সিভ। 5 লাখ মানুষের ডেটা কালেক্ট করতে গেলে তোমার অনেক সময় লাগবে, অনেক রিসোর্স ব্যয় করা লাগবে। ধরো বাসায় বাসায় যাবা, প্রতিদিন খাওয়া দাওয়া আছে, ট্রান্সপোর্টেশন আছে, ইট উইল বি ওভারঅল অনেক এক্সপেন্সিভ। সো এখন তুমি যেটা করতে চাচ্ছ, তুমি হচ্ছে এই 5 লাখ মানুষের তুমি ডেটা কালেক্ট করতে পারবা না। বাট তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এই 5 লাখ থেকে তুমি হচ্ছে একটা ছোট সাবসেট অফ পিপল নিতে পারবা, যে সাবসেট অফ পিপলে 5,000 মানুষ আছে। এই 5,000 মানুষ তুমি নিতে পারবা। বুঝতে পারছো? পুরাটা হচ্ছে 5 লাখ মানুষ আছে, পুরা মিরপুরের মধ্যে 5 লাখ মানুষ আছে, এটা হচ্ছে পুরা মিরপুরের পপুলেশন। আর এই 5 লাখের মধ্যে তুমি 5,000 মানুষকে নিতে পারবা, এন্ড এমন ভাবে নিবা সো দ্যাট এই 5,000 মানুষ ইজ একদম একদম প্রপার রিপ্রেজেন্টেশন অফ 5 লাখ মানুষ। ওকে, প্রপার রিপ্রেজেন্টেশন বলতে আমি কি বুঝাই আবার? ধরো এই 5 লাখ মানুষের মধ্যে 1 লাখ মানুষ হচ্ছে অফিসে যায়, 1 লাখ মানুষ সরকারি চাকরি করে, 1.5 লাখ মানুষ হচ্ছে গার্মেন্টসে কাজ করে, এরকম করে কতগুলো রেশিও আছে। গিয়ে কোথায় কাজ করতেছে, এন্ড তুমি ওই এক্সাক্ট রেশিও অনুযায়ী তুমি 5,000 মানুষ নিলা। ওই 5,000 মানুষের মধ্যে 1,000 মানুষ অফিসে কাজ করে, 1,000 মানুষ সরকারি কাজ করে, 1,500 মানুষ এই করে। ওকে, সো ওইভাবে করে নিলা, এন্ড তুমি চেষ্টা করলা পুরা মিরপুরের রিপ্রেজেন্টেশন এখানে রাখতে। বুঝতে পারছো? সো আমরা এই যে 5,000 মানুষটাকে যে নিলা, এটাকে আমরা বলবো স্যাম্পল। ওকে, এটাকে আমরা বলবো স্যাম্পল। আর তোমার যে ওভারঅল যেখান থেকে তুমি স্যাম্পলটা কালেক্ট করছো, এন্ড যার জন্য তুমি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অর স্ট্যাটিস্টিক্যাল কনক্লুশনটাতে আসতে চাও, সেটাকে আমরা বলি পপুলেশন। ওকে, সো আরেকবার রিক্যাপ করি, পপুলেশনটা কি? পপুলেশনটা হচ্ছে তুমি ওভারঅল যার উপরে স্টাডিটা করতেছো। ওকে, পপুলেশন হচ্ছে ওভারঅল যার উপরে স্টাডি করতেছো। আর স্যাম্পল কি? স্যাম্পল হচ্ছে একটা স্মলার সেট অফ পিপল, যাদের অ্যান্সার আসলে তোমাকে পুরো পপুলেশনকে নিয়ে একটা অ্যাপ্রক্সিমেশন দিতে। সেটা ডেফিনেশনটা, ফর্মাল ডেফিনেশন আমি লিখে দেই। আ স্মল
set of respondents who will give you an accurate, এটা একটু লিখে রাখো সবাই, accurate representation of the population. Okay, so this is the formal definition of a sample. মাথায় রাখো স্যাম্পল আর পপুলেশন খুবই ইম্পর্টেন্ট ইন আ সেন্স যে তুমি একটা স্যাম্পল কিন্তু সবসময় একটা পপুলেশন থেকেই বের করবা, বুঝতে পারছো? একটা স্যাম্পল তুমি সবসময় পপুলেশন থেকেই বের করবা, এন্ড পুরো পপুলেশনের জন্য তুমি যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশন করতে হয়, সেই এস্টিমেশনটা করার জন্য তোমার সবসময় স্যাম্পল থেকেই এস্টিমেশনটা করতে হবে, বুঝতে পারছো? ধরো আমি এটার এক্সাম্পল দেই। ধরো আমি পপুলেশনটা সিলেক্ট করছি পুরো মিরপুর, এন্ড আমি স্যাম্পল সিলেক্ট করলাম হচ্ছে চিটাগং থেকে। চিটাগং এর স্যাম্পলের মধ্যে থেকে আমি যে রেজাল্ট গুলো পাবো সেটা কিন্তু মিরপুরের স্যাম্পলের জন্য অ্যাপ্লিকেবল হবে না, বুঝতে পারছো? যেই পপুলেশনের জন্য আমি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অ্যাপ্লাই করতে চাই, ঠিক সেই পপুলেশন থেকে আমার স্যাম্পল নিতে হবে, এন্ড স্যাম্পলটা উইল বি অনলি এফেক্টেড ফর দ্যাট পপুলেশন। ওকে, সো আমার রুলটা হচ্ছে I can generalize results from a sample to only the relevant population. This is the first thing. So population আর স্যাম্পল কি সবার বুঝা গেছে? আমি লাস্ট লাইনটা আর একটু ডিটেইলে যাব, বাট তার আগে সবাই একটু বলো পপুলেশন আর স্যাম্পল কি তোমরা বুঝতে পারছো নাকি না? পপুলেশন আর স্যাম্পল যদি বুঝে না থাকো তাইলে আজকে গেইন আমি হচ্ছে রিপিট করব। জি ভাই, বুঝতে পারছি। এনিওয়ান, কারো কোনো সমস্যা আছে পপুলেশন স্যাম্পল নিয়ে? অলরাইট, আই এম অ্যাজিউমিং নাই। যদি বের হয় প্রবলেম, হ্যাঁ, তাইলে অফকোর্স লাইক হ্যান্ড রেজ করবা, জিজ্ঞেস করবা, কোনো প্যারা নাই। যদি ইন ফিউচার লাইক একটু পরে আরেকটু বিষয়টা ক্লিয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, দুইজন বলছো একসাথে, একজন বলো। আরেকটু ক্লিয়ার করবো। আরেকজন কি বলছিল? আরেকজন আনমিউট করছিল আই থিংক। ওকে, সো লেট মি ক্লিয়ার এটা আরেকবার। ওকে, সো পপুলেশনটা কি? পপুলেশনটা হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে মানে কি? আমি যাকে নিয়ে পরিসংখ্যানটা করতে চাই, যাকে নিয়ে আমি একটা রেজাল্ট বের করতে চাই। ধরো আমি অ্যাভারেজ ইনকাম অফ মিরপুর বের করতে চাচ্ছি। আমি অ্যাভারেজ ইনকাম অফ কোথায় বের করতে চাচ্ছি? মিরপুর। সো মিরপুরটা ইজ আওয়ার ইন্টায়ার পপুলেশন। ওকে, মিরপুরটা হচ্ছে আমার ইন্টায়ার পপুলেশন। মিরপুরের মধ্যে 5 লাখ মানুষ যদি থাকে, মিরপুরটা হচ্ছে আমার ইন্টায়ার পপুলেশন। এখন 5 লাখ মানুষের স্ট্যাটিস্টিক্স করা আমার পক্ষে পসিবল না। আমি একটা লাইক ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমার পক্ষে 5 লাখ মানুষের বাসায় যে ওদের ইনকাম বের করা ইজ নেক্সট টু ইম্পসিবল। সো আমি আমার স্ট্যাটিস্টিক্যাল সার্ভে ইজিয়ার করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই 5 লাখের মধ্যে থেকে আমি 5,000 মানুষকে নিতে পারি। ওকে, 5,000 মানুষকে এমন ভাবে নিতে হবে সো দ্যাট এই 5,000 মানুষ ইজ আ তো একদম গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য 5 লাখ মানুষ, বুঝতে পারছো? ধরো 5 লাখ মানুষকে আমি যদি ছোট রেশিওতে নিয়ে আসি, তাইলে আমি এই 5,000 মানুষকে পাবো, বুঝতে পারছো? আমি একটা এক্সাম্পল দিছিলাম যে ধরো এই মিরপুরের 5 লাখ মানুষের মধ্যে 1 লাখ মানুষ অফিসে যায়, দেন প্রাইভেট অফিসে কাজ করে, দেন 1 লাখ মানুষ হচ্ছে সরকারি কাজ করে, 1.5 লাখ মানুষ হচ্ছে গার্মেন্টসে কাজ করে, এন্ড বাকি 50,000 মানুষ হচ্ছে বিজনেস করে। ওকে, তাইলে আমার এই 5,000-এর মধ্যেও এরকম রেশিওই থাকতে হবে। 1,000 মানুষ হচ্ছে অফিসে কাজ করবে, 1,000 মানুষ সরকারি কাজ করবে, 1,500 মানুষ হচ্ছে গার্মেন্টসে কাজ করবে, এন্ড বাকি 500 মানুষ বিজনেস করবে। ওকে, রেশিওটা সেম রাখতে হবে। অলওয়েজ মাথায় রাখবা পপুলেশন আর স্যাম্পল শুড বি একদম এক্সাক্ট রেপ্লিকা অফ ইচ আদার। মিনিয়েচার রেপ্লিকা আছে না? আমরা অনেক সময় যারা চিটাগং এ গেছো, হ্যাঁ, চিটাগং অথবা কোনো থিম পার্কে গেলে, থিম পার্কে দেখো না কোনো লাইক বা ওয়ার্ল্ডের বড় বড় যেই স্কাল্পচার আর বড় বড় যেই মনুমেন্টস গুলো আছে সেগুলোর একটা মিনিয়েচার বানানো হয়, হ্যাঁ, ওই থিম পার্কের মধ্যে। চিটাগং একটা থিম পার্ক আছে, ওখানে হচ্ছে মিনিয়েচার আছে। মিনিয়েচার গুলো কিন্তু রিয়েল না, তাই না? অফকোর্স রিয়েল না, বাট মিনিয়েচার গুলো কিন্তু গিভস ইউ অ্যান অ্যাকুরেট আইডিয়া অফ দ্য রিয়েল থিং, বুঝতে পারছো? মিনিয়েচার যেগুলো বানানো হয় সেটা কিন্তু তোমাকে অ্যাকচুয়াল জিনিসটাকে নিয়ে একটা ক্লোজ ইনাফ একটা আইডিয়া দেয়। স্যাম্পলের কাজও এটা। তুমি পপুলেশনটাকে পুরোপুরি ক্যালকুলেট করতে পারতেছো না, সো পপুলেশনের সাথে মিলতেছে এরকম একটা স্যাম্পল তুমি নিতেছো। ওকে, স্যাম্পলটা কি? স্যাম্পলটা হচ্ছে a small set of respondents who will give you an accurate representation of the population. ওকে, সো স্যাম্পল কি? স্যাম্পল হচ্ছে পপুলেশন কে নিয়ে একটা অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন দিবে এরকম একটা ছোট সেট অফ রেসপন্ডেন্টস আর কি। এখন কি ক্লিয়ার হয়েছে পপুলেশন আর স্যাম্পলটা কি? হ্যালো, যার সমস্যা ছিল? অলরাইট, এখন আসি আমাদের এই থিওরিটাতে যে আই ক্যান জেনারেলাইজ রেজাল্টস ফ্রম আ স্যাম্পল টু অনলি দ্য রেলেভেন্ট পপুলেশন। এটার মানে হচ্ছে
দেখো স্যাম্পল আমরা নেই কেন, স্যাম্পল নেই টু এস্টিমেট দ্য পপুলেশন। ধরো আমি স্যাম্পলে 5,000 মানুষ ক্যালকুলেট 5,000 মানুষের থেকে ক্যালকুলেশন করে পাইলাম যে আমার অ্যাভারেজ স্যালারি অফ এই অ্যাভারেজ ইনকাম অফ এই 5,000 মানুষের 60,000 টাকা। ওকে, 60,000 টাকা ইজ দ্য অ্যাভারেজ ইনকাম অফ এই 5,000 মানুষ। তার মানে উই ক্যান সেফলি সে যে এই 5 লাখ মানুষেরও ইনকাম অ্যাভারেজ ইনকাম 60,000 হবে। বুঝতে পারছো? দিস ইজ হাউ আমরা স্যাম্পলের রেজাল্টটাকে পপুলেশনের রেজাল্টে জেনারেলাইজ করতে পারি অর অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমরা স্যাম্পল থেকে বের করছি 60,000 টাকা হচ্ছে আমার অ্যাভারেজ ইনকাম, তার মানে আমার পুরা মিরপুরেরও অ্যাভারেজ ইনকাম আমি ধরে নিতে পারি 60,000 টাকা। ওকে, এটা কিন্তু আমরা ধরে নিতে পারলাম। কি কেন ধরে নিতে পারছি? কারণ আমরা পপুলেশন থেকে অ্যাকুরেটলি স্যাম্পলটাকে কালেক্ট করতে পারছি। যদি অ্যাকুরেটলি কালেক্ট না করতাম তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না। ধরো মিরপুর তো অনেক বিশাল, মিরপুরের কথা না বলো, আমি লেটস সে আরেকটা এক্সাম্পল দিই। ধরো তুমি ঢাকার করতেছো, পুরো ঢাকার অ্যাভারেজ ইনকাম বের করতে যাচ্ছ, এন্ড পুরো ঢাকার অ্যাভারেজ ইনকাম বের করতে যে তুমি যেটা করলা, তুমি হচ্ছে তোমার বাসার আশেপাশের মানুষের ডেটা নিলা, গুলশানের ডেটা নিলা, বনানীর ডেটা নিলা, আর হচ্ছে মোহাম্মদপুরের ডেটা নিলা, তারপরে তুমি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে বানাই ফেললাম। তাইলে কিন্তু ইট উইল নট বি কারেক্ট। কারণ কি? কারণ পুরো ঢাকাতে দের ইজ কেরানীগঞ্জ এজ ওয়েল, দের ইজ কি বলে এটাকে, মোহাম্মদপুরের বাইরে ওই যে বসিলা টসিলা এজ ওয়েল, তাই না? এরকম রিমোট জায়গা আছে। তো রিমোট জায়গাতে অফকোর্স ইনকাম কম হবে। এন্ড তুমি যদি ওইখানের রিপ্রেজেন্টেশন না আনো তোমার স্যাম্পলের মধ্যে, তাইলে কি তুমি যে রেজাল্টটা পাবা সেটা কি অ্যাকুরেট হবে? তুমি তো একটা যাদের ইনকাম কম ওদেরকে তুমি এক্সক্লুড করে রাখলা, ওদেরকে তুমি তোমার স্যাম্পলের মধ্যে আনলাই না, তাহলে কি তুমি আসলে কারেক্টলি স্যাম্পলটা নিতে পারছো পুরো পপুলেশনের? আবার বলছি, পপুলেশন কিভাবে নিতে হবে, স্যাম্পলটা কিভাবে নিতে হবে? পপুলেশনের একটা এক্সাক্ট রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আমার পুরো ঢাকার মধ্যে যেরকম বসিলার মানুষ আছে, যেরকম কেরানীগঞ্জের মানুষ আছে, তোমার স্যাম্পলের মধ্যেও বসিলার মানুষ, কেরানীগঞ্জের মানুষ থাকতে হবে। শুধু গুলশান বনানীর মানুষকে নিয়ে তুমি যদি অ্যাভারেজ ইনকাম বের করো যে 1.5 লাখ টাকা, তাহলে কিন্তু ইট উইল নট বি কারেক্ট। ওকে, ইট উইল নট বি কারেক্ট। মাথায় রাখবে জিনিসটা। এটা কি বুঝে গেছে? তুমি যদি গুলশান বনানীর মানুষের নাও, কি বলে এটাকে, যারা গুলশানে থাকতেছে, বনানী থাকতেছে, বসুন্ধরা থাকতেছে, ওদের অ্যাভারেজ ইনকাম নাও, তাইলে কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই কেন? ইন আ সেন্স যে তুমি তাইলে ওইটা ডিফারেন্ট একটা পপুলেশনে জেনারেলাইজ করতে পারবা। তুমি বলতে পারবা যে গুলশান বনানী আর বসুন্ধরা যারা থাকে ওদের অ্যাভারেজ ইনকাম 1.5 লাখ টাকা। ওকে, পুরো ঢাকার অ্যাভারেজ ইনকাম না, খালি ওই পার্ট গুলোর অ্যাভারেজ ইনকাম হচ্ছে 1.5 লাখ টাকা, কারণ তোমার পপুলেশনটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু তুমি স্যাম্পল নিছো ডিফারেন্টলি। ইজ দিস ক্লিয়ার সবার জন্য? এভরিওয়ান, এটা আই এম অ্যাজিউমিং সবার জন্য ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে প্রবলেমটা কি রকম করে আসে, আমি একটা এক্সাম্পল প্রবলেম দেখাই, তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাবো। গিভ মি 1 সেকেন্ড। ওকে, সো ধরো এই যে এটা হচ্ছে একটা এক্সাম্পল প্রবলেম। এটা হচ্ছে একটা এক্সাম্পল প্রবলেম। এখানে কি বলছে? আর representative sample of households in city A reveals that 14.8% of the household in the sample have exactly 2 children under the age of 18. তার মানে একটা স্যাম্পল নেওয়া হয়েছে, এন্ড স্যাম্পলটা এই সিটি এ এর সব হাউসহোল্ডের রিপ্রেজেন্টেটিভ একটা স্যাম্পল। ওকে, এন্ড স্যাম্পলটা থেকে আমরা কি বের করতে পারছি যে 14.8% of the families or households have exactly 2 children, like 18 নিচে 2টা চিলড্রেন আছে। if city A has total of 59,317 household, এটা কিন্তু দা পপুলেশন। বুঝতে পারছো? এটা কিন্তু পপুলেশন। এটা হচ্ছে তোমার স্যাম্পল এস্টিমেট। সো কেয়ারফুলি খেয়াল করো, আমরা একটা প্রবলেম থেকে কিভাবে টার্মগুলোকে এক্সপ্লেইন করতেছি। টোটালটা যেটা সিটি এতে টোটাল পপুলেশন যেটা, সেটা হচ্ছে আমাদের পপুলেশন, আর স্যাম্পল থেকে আমি যেটা বের করছি সেটা হচ্ছে আমাদের স্যাম্পল এস্টিমেট। সো অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি অফ দেম হ্যাভ এক্স্যাক্টলি 2 চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18? সো দেখো আমি কি বলছি, যে স্যাম্পলের যেই এস্টিমেটটা পাবো আর স্যাম্পলের যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু আমরা পপুলেশনে জেনারেলাইজ করতে পারি আর পপুলেশনে অ্যাপ্লাই করতে পারি। আমি যেহেতু দেখতেছি স্যাম্পলের মধ্যে 14.8%-এ এক্স্যাক্টলি 2টা চিলড্রেন আছে যাদের বয়স 18 হচ্ছে কম, তাহলে আমি বলতে পারি না পুরো পপুলেশনেরও এক্স্যাক্টলি 14.8% মানুষ আছে যাদের বাচ্চাদের বয়স 18 হচ্ছে কম? বলা যায় না এটা, কারণ স্যাম্পলের রেজাল্টে তো পপুলেশন আমি জেনারেলাইজ করতে পারবো। আমি যদি বলি যে 5,000 মানুষের অ্যাভারেজ ইনকাম 60,000 টাকা, তার মানে 5 লাখ মানুষের অ্যাভারেজ ইনকাম 60,000 টাকা। আমি যদি 5,000 মানুষের মধ্যে 20% ইজ লিভিং আন্ডার পভার্টি লাইন, তাহলে আমি বলতে পারি 5 লাখ মানুষের মধ্যেও 20% ইজ লিভিং আন্ডার পভার্টি লাইন। সো সিমিলারলি এটার যদি আমার অ্যান্সার বের করতে হয়, কিভাবে বের করবো? 59,317 মাল্টিপ্লাইড বাই 14.8%, তাহলে এখান থেকে যে অ্যান্সারটা পাবো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার আর কি, যে আমার পুরো পপুলেশনের মধ্যে কতজনের 2টা বাচ্চা আছে আন্ডার এজ অফ 18। ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? কেউ যদি না বুঝে থাকো আস্ক কোয়েশ্চেনস, আমি হচ্ছে বুঝাই দিচ্ছি আরেকবার।
স্যাম্পল এস্টিমেট কোনটা? স্যাম্পল এস্টিমেট হচ্ছে আমি স্যাম্পল থেকে যে রেজাল্টটা বের করি, ইট ক্যান বি একটা পার্সেন্টেজ, ইট ক্যান বি একটা লাইক নর্মাল ভ্যালু। আর পপুলেশন কি? পপুলেশন হচ্ছে আমার হোল নাম্বারটা, লাইক বড় যে ওভারঅল যেই নাম্বারটা আছে, যার উপরে আমি রেজাল্টটা বের করতে চাই। ওকে, দেখো আমার সিটি এ থেকে স্যাম্পল নিছি, তার মানে পপুলেশন হচ্ছে সিটি এ, যার থেকে স্যাম্পল নিব সেই এন্টায়ার জিনিসটা হচ্ছে আমার পপুলেশন আর কি। ওকে, সো এতটুকু সবাই যদি বুঝে থাকো, তাইলে আমরা আমাদের পরের কনসেপ্টে চলে যাই, which is called margin of error। তারপরের কনসেপ্টটা is called margin of error। এখন দেখো, আমি যতই স্যাম্পল নেই না কেন, আমি যতই চেষ্টা করি রেজাল্টটাকে অ্যাকুরেট রাখার, রেজাল্টটা কিন্তু সবসময় অ্যাকুরেট থাকবে না। কারণ যখনই আমি একটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে করতে যাই, কোনো না কোনো আনসার্টিনটি চলেই আসে। আনসার্টিনটি কি রকম হতে পারে? ধরো অ্যাভারেজ ইনকাম, সবার ফ্যামিলি থেকে কি সবাই কি নিজেদের ইনকাম ডিসক্লোজ করবে পাবলিকলি? ডিসক্লোজ করবে না। হয়তো অনেকে মিথ্যা কথা বলতে পারে ইনকাম নিয়ে। তারপর তুমি 5,000 মানুষকে ইয়ে করতে গেছো, ডেটা কালেক্ট করতে গেছো, 5,000 মানুষের ডেটা যে সবগুলো অ্যাকুরেটলি কালেক্ট হবে এমন কোনো কথা নাই। ধরো তুমি 4,800 মানুষেরটা কারেক্টলি কালেক্ট করলা, আর 200 মানুষেরটা একটু একটু আধটু টাইপিং মিস্টেক অথবা নাম্বার কালেক্ট করতে ভুল হয়েছে, কোনো একটা ভুল হইতেই পারে। তো এই যে এত সব ইনঅ্যাকুরেসি, এই ইনঅ্যাকুরেসি গুলোকে তো আমার ট্যাকল করা লাগবে, তাই না? কারণ আমার একটা অ্যাকুরেট রেজাল্টে আসতে হবে। সো এই অ্যাকুরেট রেজাল্টে যদি আমি আসতে চাই, এই ইনঅ্যাকুরেসি গুলোকে আমি যদি ট্যাকল করতে চাই, তখন উই উইল ইউজ সামথিং কল্ড মার্জিন অফ এরর। মার্জিন অফ এরর কি করে? আমাদের যে ইনঅ্যাকুরেসি গুলো থাকে statistical process. So this tackles the inaccuracies in the statistical process. So statistical process এ যে inaccuracy গুলো থাকে, সেই inaccuracy গুলোকে ট্যাকল করার জন্য we use margin of error. Okay, we use margin of error. এখন একটা এক্সাম্পল দিই মার্জিন অফ এরর এর। যে ধরো আমরা একটু আগে বের করলাম যে মিরপুরের অ্যাভারেজ ইনকাম ইজ 60,000। ওকে, মিরপুরের অ্যাভারেজ ইনকাম ইজ 60,000 টাকা, এন্ড আমি বললাম যে মার্জিন অফ এররটা হচ্ছে 3,000 টাকা। ওকে, মার্জিন অফ এরর হচ্ছে 3,000 টাকা। মার্জিন অফ এরর 3,000 টাকা মানে কি? এর মানে হচ্ছে আমার যে এই রেজাল্টটা পাইছি আমরা স্যাম্পল থেকে, সেই রেজাল্টটাতে ইনঅ্যাকুরেসি আছে, এন্ড ইনঅ্যাকুরেসিটাকে অ্যাডজাস্ট করতে হলে আমার 3,000 টাকা এদিক ওদিক করলেই হবে। ওকে, 3,000 টাকা এদিক ওদিক করলেই হবে। তাহলে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা উইল বি in between 57,000 to 63,000। ওকে, এই যে আমি একটা রেঞ্জ পাইলাম, এই রেঞ্জটা, দিস ইজ দ্য রেঞ্জ অফ অ্যাকচুয়াল অর ট্রু অ্যাভারেজ ইনকাম। ওকে, সো এখন দেখো আমরা কিন্তু 60,000 যেটা ক্যালকুলেট করছি, এটা কিন্তু পুরাপুরি অ্যাকুরেট না। ইট ইজ ক্লোজ ইনাফ, অ্যাকুরেসিতে ক্লোজ ইনাফ, বাট এটা একদম 100% অ্যাকুরেট না। বাট আমরা বলতে পারি যে এই যে রেঞ্জটা পাইছি, এই রেঞ্জের মধ্যে যে আমাদের মিনটা আছে অর অ্যাভারেজটা আছে, সেটা নিয়ে আই এম প্রিটি কনফিডেন্ট। ওকে, আমাদের যে অ্যাকচুয়াল অর ট্রু যে অ্যাভারেজ ইনকামটা, ধরো ইনঅ্যাকুরেসি ছাড়া, সব ইনঅ্যাকুরেসি ছাড়া একদম খুবই 99.99% অ্যাকুরেট যে রেজাল্টটা, সেটা কোথায় আছে? সেটা এই রেঞ্জের মধ্যে আছে। এটার বাইরে থাকার পসিবিলিটি ইজ ভেরি লো। এমন না যে থাকবে না কোনোদিন। আমি যে মার্জিন অফ এরর ক্যালকুলেট করছি, সেখানেও কিন্তু ইনঅ্যাকুরেসি থাকতে পারে, তাই না? মার্জিন অফ এরর যে তুমি কারেক্টলি ক্যালকুলেট করছো, এটার তো কোনো মানে এটা তো কেউ বলে নাই, তাই না? এটা যে তুমি একদম অ্যাকুরেটলি ক্যালকুলেট করছো, এরকম কোনো কথা নাই। সো তুমি কখনোই আসলে 100% শিওর হইতে পারবে না কোনো ইয়ে নিয়ে, কি বলে এটাকে, স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেট। আমরা যে রেজাল্টটা পাইছি, সেই রেজাল্টটাও আসলে কি? সেই রেজাল্টটাও আসলে আই এম সার্টেইন, লাইক বেশ কনফিডেন্ট এর মধ্যে আছে, এর বাইরে থাকার পসিবিলিটি অনেক কম, বাট এর মধ্যেই যে থাকবে সবসময় এমন কোনো শিওরিটি নাই। ওকে, বাট আমরা বলতে পারি আমাদের অ্যাকচুয়াল ট্রু যেই অ্যাভারেজ ইনকাম, ট্রু যে এস্টিমেটটা আছে, সেই এস্টিমেটটা এই রেঞ্জের মধ্যেই আছে। ওকে, মার্জিন অফ এরর কি সবাই বুঝতে পারছো? মার্জিন অফ এররটা আসলে কি? মার্জিন অফ এররটা হচ্ছে আমার যে ইনঅ্যাকুরেসি গুলো থাকবে স্ট্যাটিস্টিক্যাল প্রসেসে, সেটাকে ট্যাকেল করার জন্য আমরা মার্জিন অফ এরর ইউজ করি। আমরা জাস্ট একটা ভ্যালু যখন বলবো, একটা ভ্যালু বললে আমাদের ইনঅ্যাকুরেট হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। বুঝতে পারছো? যে খালি একটা ভ্যালু বলছি, আমি শিওর নাকি না, এরকম একটা ক্রেডিবিলিটির কোয়েশ্চেন চলে আসে। বুঝছো? ক্রেডিবিলিটির কোয়েশ্চেন চলে আসে। বাট তুমি যখন বলবা যে আমার অ্যাভারেজ ইনকাম না 57,000 থেকে 63,000 এর মধ্যে আছে, তাহলে কিন্তু তোমার ক্রেডিবিলিটিটা একটু বেশি, তোমার কারেক্ট হওয়ার পসিবিলিটি বেশি, কারণ তুমি বেশি ভ্যালু তোমার নিয়ে আসতেছো তোমার রেজাল্টের মধ্যে, তাইলে ওর মধ্যে পড়বে, ওর মধ্যে না পড়ে যাবে কই, তাই না? সো এটা হচ্ছে আমাদের মার্জিন অফ এরর। এন্ড মার্জিন অফ এরর ইউজুয়ালি পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয়, ইন আ সেন্স যে 3,000 না দিয়ে আমি ধরো তোমাকে বললাম যে 2% মার্জিন অফ এরর, তার মানে 60,000 এর 2% প্লাস মাইনাস করতে হবে। সো আমি হচ্ছে একটা ফর্মুলা লিখে দিই।
কনফিডেন্স ইন্টারভাল অর এটাকে আমরা রেঞ্জও বলি, কনফিডেন্স ইন্টারভাল, রেঞ্জ অফ ট্রু এস্টিমেট, এটা ইজ ইকুয়ালস টু যে এস্টিমেটটা বের হইছে, এস্টিমেট মানে হচ্ছে যে মিন মিডিয়ান মোড যেটাই বের হইছে না কেন সেটাকে আমরা এস্টিমেট বলি, প্লাস মাইনাস এমওই মানে হচ্ছে মার্জিন অফ এরর। ওকে, মার্জিন অফ এরর, এস্টিমেটটা মানে কি মিন মিডিয়ান মোড, ওকে, যে কোনো কিছু হইতে পারে। সো এস্টিমেটটার সাথে আমরা মার্জিন অফ এররকে প্লাস মাইনাস করব। ওকে, তাইলে আমরা কি পাবো, এই যে রেঞ্জটা পাইছি এই রেঞ্জটাকে আমরা বলি কনফিডেন্স ইন্টারভাল অর দ্য রেঞ্জ অফ ট্রু ভ্যালু। বুঝতে পারছো, কনফিডেন্স ইন্টারভাল অর দ্য রেঞ্জ অফ ট্রু ভ্যালু, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে মার্জিন অফ এরর এত, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে আছে, খালি এটা ইউজ করলেই পেরে যাবে। ওকে, এন্ড এখান থেকে আমরা আরেকটা ছোট্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেল হচ্ছে হাউ কনফিডেন্ট ইউ আর ইন your calculations and confidence levelটা usually 90%, 95%, 97%, 99% এরকম করা হয়। ওকে, সো আমি যদি বলি যে আমার কনফিডেন্স লেভেল হচ্ছে 95% এন্ড আমার এস্টিমেট হচ্ছে 60,000 উইথ আ মার্জিন অফ এরর অফ 3,000, তার মানে আমি 95% কনফিডেন্ট যে আমার যে রেজাল্ট আমি বের করছি সেটা ঠিক আছে। ওকে, আমি যদি বলি যে 90, আমার কনফিডেন্স লেভেল হচ্ছে 97%, তার মানে আমি 97% শিওর যে আমার ক্যালকুলেশন ঠিক আছে। আমি যদি বলি 99%, আমি 99% শিওর। এটার মানে এই না যে তুমি 90 লাইক পুরো লাইক 60,000 এর সাথে 97% মাল্টিপ্লাই করে দিয়ে কোনো একটা রেজাল্ট বের করবা, এরকম না। এই কনফিডেন্স লেভেলটা জাস্ট ইন্ডিকেটস যে তুমি কতটুকু কনফিডেন্ট ইন ইওর রেজাল্ট। ওকে, এর বাইরে কিছু না। বুঝতে পারছো, কনফিডেন্স লেভেলটা জাস্ট ইন্ডিকেটস তুমি তোমার রেজাল্টে কতটুকু কনফিডেন্ট, এর বাইরে কিছু না। ওকে, এখন আমরা দেখবো যে মার্জিন অফ এরর নিয়ে কয়েকটা এক্সট্রা ইনফরমেশন, সাম ইনফো অ্যাবাউট মার্জিন অফ এরর, যে মার্জিন অফ এরর কমাবো বাড়াবো কেমনে। বুঝতে পারছো, দেখো আমাদের টার্গেট কিন্তু মার্জিন অফ এরর কমানো, তাই না? মার্জিন অফ এরর কমাইলে আমার রেজাল্টটা কিন্তু অ্যাকুরেসি বেশি হবে, কারণ যত আমার মার্জিন অফ এরর কম, তার মানে আমার রেজাল্ট যেটা ইনিশিয়ালি বের করছে সেটা তত বেশি অ্যাকুরেট, এন্ড মার্জিন অফ এরর যত কম হবে আমার কিন্তু রেঞ্জটা তত ছোট হবে, এন্ড যত তোমার রেঞ্জটা ছোট হবে তোমার কিন্তু অ্যাকুরেট রেজাল্টে পৌঁছানোর পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে, তাই না? ধরো আমি তোমাকে অপশন দিছি 10টা, এই 10টার মধ্যে কারেক্ট অপশন চুজ করা যতটুকু কঠিন, তোমাকে যদি আমি অপশন দিই 3টা, তার মধ্যে থেকে কারেক্ট অপশনটাকে চুজ করা ইজিয়ার না? তোমার কাছে সামনে 3টা জিনিস আছে আর সামনে 10টা জিনিস আছে, সো তোমাকে আমি বললাম কারেক্ট আর ভালো জিনিসটা চুজ করো, 3টা থেকে চুজ করো তো ইজিয়ার, তোমার মানে একটা চুজ করলে এটা ভালো হওয়ার পসিবিলিটি ইজ হায়ার দেন লাইক 10টার মধ্যে থেকে একটা চুজ করো, রাইট? তো আমাদের রেঞ্জ যত ছোট হবে আমাদের অ্যাকুরেট রেজাল্টে যাওয়ার পসিবিলিটি তত বেশি। সো আমাদের ওয়ান অফ দ্য মেইন টার্গেট উইল বি লোয়ারিং দ্য মার্জিন অফ এরর। এখন মার্জিন অফ এরর কমানোর জন্য তোমার স্যাম্পল সাইজ বাড়াইতে হবে। দ্য লার্জার, কেন বাড়াইতে হবে সেটা হচ্ছে দেখাচ্ছি। দ্য লার্জার দ্য স্যাম্পল সাইজ দ্য লোয়ার দ্য এমওই। দেখো আমাদের ওয়ান অফ দ্য কি কি ছিল, লিমিটেশনস কি ছিল একটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে করার, সেটা ছিল যে 5 লাখ মানুষের ডেটা কালেক্ট করতে পারতেছি না, এন্ড এই কারণেই 5,000 মানুষের ডেটা কালেক্ট করতে হয়েছে, এন্ড এই 5,000 মানুষের ডেটা কালেক্ট করছি দেখেই আমাদের আসলে ইনঅ্যাকুরেসি গুলো ক্রিয়েট হয়েছে, যে ঠিকঠাক মতো কালেক্ট করতে পারবো নাকি, ডেটা গুলো ঠিক মতো উঠাতে পারবো নাকি, হ্যান ত্যান হাবিজাবি। বাট আমি যদি 5 লাখ মানুষেরটাই কালেক্ট করতে পারতাম, তাইলে কি আমার কাছে অনেক বেশি ডেটা থাকতো না অ্যানালাইজ করার জন্য, এন্ড যত বেশি আমার কাছে ডেটা থাকবে আমার কি অ্যানালাইজ করলে আমার রেজাল্ট তত বেশি অ্যাকুরেট হবে না? ইটস কাইন্ড অফ লাইক তুমি যত পয়সা পড়ালেখা করবা তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট তত ভালো করার পসিবিলিটি বেশি, তাই না? তুমি ধরো পরীক্ষার আগের দিন খালি ইম্পর্টেন্ট ইয়েগুলো পড়ে গেলা, লাইক চিট শিট দেখে পড়ে গেলা, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হওয়ার পসিবিলিটি একটু কম, কারণ তুমি বেশি কিছু পড়ো নাই। বাট তুমি যদি পুরা চ্যাপ্টারটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তা, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো করার পসিবিলিটি ভালো বেশি থাকতো, তাই না? এখানে এই জিনিসটাই আসতেছে যে তোমার স্যাম্পল সাইজ যত বড় হবে তোমার মার্জিন অফ এরর তত কম হবে। এটা কি ক্লিয়ার সবার জন্য? আরেকটা হচ্ছে দ্য লোয়ার দ্য স্প্রেড দ্য লোয়ার দ্য মার্জিন অফ এরর। ওকে, স্প্রেড মানে কি? স্প্রেড মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখছিলাম আর রেঞ্জ দেখছিলাম। স্প্রেড মানে হচ্ছে বেসিক্যালি ডেটা গুলো কতটুকু ছড়াছিটে আছে। ওকে, ধরো 5,000 মানুষের ডেটা কালেক্ট করতেছো, এন্ড একজনের মান্থলি ইনকাম হচ্ছে 1,000 টাকা আর একজনের মান্থলি ইনকাম হচ্ছে 10 লাখ টাকা।
এন্ড মানে সবার ইনকাম এক একটা এক এক জায়গায় ছড়াই ছিটায় আছে, তাইলে কিন্তু তোমার জন্য ক্যালকুলেশন কঠিন এন্ড ইনঅ্যাকুরেট, লাইক রেজাল্টে ইনঅ্যাকুরেট হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, বুঝতে পারছো? বাট তোমার যদি সবার ইনকামটা একটা স্ট্রিম লাইনে থাকতো, যে সবার ইনকাম 10,000 থেকে শুরু হয়েছে 50,000 গিয়ে শেষ হয়ে গেছে, সবারটা একটা স্ট্রিম লাইনের মধ্যে আছে, তাইলে কিন্তু আমার স্প্রেড কম, আমার ডেটাগুলো ছড়াছিটে আছে কম, আমার কিন্তু মার্জিন অফ এররও কম হবে, কারণ আমার ক্যালকুলেশন করতে বেশি প্যারা লাগবে না, ক্যালকুলেশনে ভুল হওয়ার পসিবিলিটিও অনেক কম থাকবে। সবাইকে বুঝতে পারছো মার্জিন অফ এররটা কি, মার্জিন অফ এরর কমাইতে হবে বাড়াইতে হবে কেমনে, এন্ড হোয়াট ইজ কনফিডেন্স ইন্টারভাল, এভরিথিং। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা কনসেপ্ট শিখলাম মার্জিন অফ এরর থেকে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? শুড আই রিপিট আরেকবার? অলরাইট, আই এম অ্যাজিউমিং কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে হচ্ছে আমরা প্রবলেম সলভিং এ চলে যাবো। ওকে, লাইক উই উইল বি সলভিং আ ফিউ প্রবলেমস এন্ড তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাবো আজকের জন্য। ওকে, সো গিভ মি 1 সেকেন্ড, আমি হচ্ছে সবগুলো আমি আগে কোয়েশ্চেন গুলো একটু লিখি, দেন উই আর গোনা স্টার্ট সলভিং দ্য প্রবলেমস। গিভ মি 1 সেকেন্ড অনলি। ওকে, সো আমি একটা কোয়েশ্চেন করতেছিলাম যে একদম ক্লাস শুরু করার আগে, সেটা হচ্ছে ডিসেম্বরে এসএটি কারা দিতেছে, একটু হ্যান্ড রেজ করো তো। একজন। বাকিরা কবে এসএটি দিবা? 3 জন, 4 জন। ওকে, সো আমাদের ক্লাসে আছে হচ্ছে 9 জনের মতো, এর মধ্যে 4 জন ডিসেম্বরে দিচ্ছ, হ্যাঁ নামায় ফেলতে পারো। তাহলে বাকি 5 জন কবে দেওয়ার প্ল্যান আছে একটু বলতো, বাকি 5 জনের কবে দেওয়ার প্ল্যান আছে? বাকি 5 জন অগাস্ট। ও, অগাস্টে দিবা? এখনই পড়ালেখা শুরু করে দিছো? নাইস। সো অগাস্টে যদি দেওয়ার প্ল্যান থাকে তাহলে ইউ হ্যাভ আ লট অফ টাইম, কোনো প্যারা নাই। ও মার্চে আরেকদিন দিবা, ওকে, মার্চে দিলেও ইউ হ্যাভ এনাফ টাইম। মার্চে দিতাম, এপ্রিল আর মে, এইচএসসি মার্চ। ওকে, সো ম্যাক্সিমাম হচ্ছে ওর সেপ্টেম্বরের সেশন ধরার ক্ষেত্রে কখন দিলে বেটার হবে? পরের বছরের সেপ্টেম্বর নাকি এই বছরের সেপ্টেম্বর? এই বছরটা তো শেষ হয়ে যাচ্ছে। 25 এর ইনটেক যদি নেই। 25 এর ইনটে তুমি দেখো, 25 এর ফল 25 এর অ্যাপ্লিকেশন এই নভেম্বর থেকে শুরু, বুঝতে পারছো? এই নভেম্বরে ফার্স্ট অ্যাপ্লিকেশন শুরু। সো তোমার ডিসেম্বরে এসএটি দেওয়াই লাগবে তুমি যদি ফল 25 ধরতে চাও, বুঝছো? বাট তুমি যদি পরের বছর অ্যাপ্লাই করো তাহলে তুমি আসলে ধরতেছো ফল 26, বুঝতে পারছো? সো ফল 26 ধরতে চাইলে তুমি পরের বছর এসএটি দাও, নট আ বিগ ডিল এট অল। আর তুমি যদি এই বছরেই অ্যাপ্লাই করে ফল 25 ধরতে চাও তাইলে তোমার হচ্ছে এই বছর এসএটি দেওয়া লাগবে। ডিসেম্বর নভেম্বরে হয়তো বা দিতে পারবা না, প্রিপারেশন যদি ভালো না থাকে, বাট ডিসেম্বরে হচ্ছে তোমার এসএটিটা দেওয়াই লাগবে। ওকে, বাট ভাইয়া সেটা হচ্ছে সেশনের উপর কি ডিপেন্ড করে না? লাইক অনেক তো সেশন আছে, যেমন এপ্রিল, সেপ্টেম্বর, মে। তো সেক্ষেত্রে লাইক কতটা আগে যদি অ্যাপ্লাই করি ফর স্কলারশিপ, দেন একটা হিউজ অ্যামাউন্টের দেখো স্কলারশিপ পাবো? ইউএসএ তে দুইটা ইনটেক থাকে। ওকে, দুইটা ইনটেক থাকে, একটা হচ্ছে ফল সেমেস্টার আর একটা হচ্ছে স্প্রিং। ওকে, মাঝখানে যেগুলো আছে সামার টামার, এগুলো বুলশিট, এগুলোতে অ্যাপ্লাই করবা না। ইনফ্যাক্ট খালি ফলে অ্যাপ্লাই করলেই দেয়ার ইজ হাইয়েস্ট পসিবিলিটি অফ গেটিং আ গুড স্কলারশিপ, কারণ মোস্ট পিপল অ্যাপ্লাই করে ফলের মধ্যে, এন্ড ফলে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল এইডস এন্ড স্কলারশিপ থাকে, এন্ড সব ইউনিভার্সিটিজ ফলেই অ্যাপ্লিকেশন গুলো নেয়। স্প্রিং এও সবাই স্কলারশিপ দেয় না, স্প্রিং এ সবাই অ্যাপ্লিকেশনও নেয় না, বুঝতে পারছো? সো মোস্ট অফ দ্য পিপল যারা অ্যাপ্লাই করে ফলেই অ্যাপ্লাই করে, বুঝছো? সো ফলের অ্যাপ্লিকেশনটা শুরু হয় যে বছর তুমি ইউনিভার্সিটিতে ঢুকবা। ফর এক্সাম্পল লেটস সে তুমি পরের বছর 2025-এর সেপ্টেম্বর থেকে ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করতে চাও, তাহলে তোমার অ্যাপ্লিকেশন শুরু করতে হবে 2024-এর সেপ্টেম্বর থেকে শুরু করতে হবে, 1 বছর আগে থেকে শুরু করতে হয়। ওকে, সো তুমি যদি পরের বছর অ্যাপ্লিকেশন শুরু করো, তুমি আসলে ইউনিভার্সিটিতে যাবা তার পরের বছর 2026-এ যাবা। ওকে, সো অনেকগুলো ইনটেক, এই এতগুলো ইনটেকে ওইসব আলতু ফালতু ইনটেকে ঢুকার কোনো প্রয়োজন নাই। ওকে, তোমাকে অনেক এজেন্সিরা বলবে যে এই ইনটেকে পাঠাই দিবে, বাট এজেন্সি থেকে ডু নট এক্সপেক্ট আ লট অফ স্কলারশিপস, বুঝছো? ট্রাই টু অ্যাপ্লাই অন ইউর ওন, আনলেস ইউ লাইক তুমি হচ্ছে একদম একদম লস্ট, তোমার এজেন্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝছো? ইউ ক্যান অ্যাপ্লাই অন ইউর ওন, সবকিছুই অন ইউর ওন করা যায়, স্পেশালি ইউএস এর অ্যাপ্লিকেশনে এজেন্সি আসলে তোমাকে তেমন একটা হেল্প করতেও পারবে না, বুঝছো? সো এইসব জিনিস মাথায় রেখে তারপরে অ্যাপ্লাই, এন্ড ফলেই অ্যাপ্লাই করবা। ফলে অ্যাপ্লাই না করলে ইটস ভেরি টাফ ফর ইউ টু গেট আ স্কলারশিপ। ফলে অ্যাপ্লাই না করলে আমি অনেক কম মানুষকে দেখছি যারা স্প্রিং অ্যাপ্লাই করে স্কলারশিপ পাইছে, বুঝছো? সো ট্রাই টু অ্যাপ্লাই বাই ফল, তাইলেই মনে করো যে ইউ ক্যান এক্সপেক্ট একটা গুড স্কলারশিপ আর কি। And ফলে অ্যাপ্লাই করতে হলে ইউ হ্যাভ টু গিভ ইউর এক্সাম এসআইটিস উইদিন ডিসেম্বরের, নাইলে তুমি এই ফলে হচ্ছে তুমি এসআইটির স্কোর সহ অ্যাপ্লাই করতে পারবা না আর কি, বুঝছো?
Give me 1 minute, 1 more minute. হ্যাঁ, স্কলারশিপের জন্য কি আলাদা করে অ্যাপ্লাই করা লাগে নাকি ওই না, অ্যাপের তুমি ভিতরে যখন থাকে? কমন অ্যাপে অ্যাপ্লাই করবা, কমন অ্যাপের থেকে তুমি হচ্ছে ওই সিএসএস প্রোফাইল হ্যান্ড আবিজাবি আছে ওগুলো ডিরেক্টলি ওখানে ফিল আপ করতে হয়, বুঝছো? তো তোমার আলাদা করে অ্যাপ্লাই করা লাগবে না। দেয়ার আর সাম স্কলারশিপস ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, যেগুলোর জন্য তোমার আলাদা করে অ্যাপ্লাই করা লাগতে পারে, আলাদা এসে দেওয়া লাগতে পারে, আর আলাদা সামথিং সামথিং লাগতে পারে, বাট দ্যাট ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি। এন্ড যদি লাগে সেটা তোমাকে ইউনিভার্সিটি বলে দিবে যে তুমি আলাদা করে অ্যাপ্লাই করো। আর বাকি গেছে যদি এরকম কিছু বলা না থাকে তাইলে তোমার অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল এড এর জন্য কনসিডার করা হবে আর কি। ওকে, আর মাথায় রাখবা স্কলারশিপ আর ফাইন্যান্সিয়াল এড দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ইউএসএ তে ইউ আর নট রিয়েলি গেটিং আ লট অফ স্কলারশিপ অনেক কম মানুষ পায়। যেটা মানুষ পায় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড। ওকে, ফাইন্যান্সিয়াল এইড মানে হচ্ছে তুমি ওরা তোমার ট্যাক্স রিটার্ন সিএসএস প্রোফাইল যখন জমা দিবা, তোমার বাবা ট্যাক্স রিটার্ন হ্যান ত্যান হাবিজাবি সব জমা দেওয়া লাগে। ওরা আইডেন্টিফাই করে যে তোমার ফ্যামিলি থেকে তোমার কন্ট্রিবিউশন কতটুকু, সেই কন্ট্রিবিউশনটাকে আমরা বলি ইএফসি, বুঝছো? ইএফসি মানে হচ্ছে এক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন। সো এই ইএফসি তোমারটা আইডেন্টিফাই করে। ধরো তোমার ইএফসি আছে হচ্ছে $2000। ওকে, তোমার ট্যাক্স ডকুমেন্টস দেখে আইডেন্টিফাই করলো ওরা যে তোমার ইএফসি হচ্ছে $2000 এন্ড ইউনিভার্সিটির বেতন হচ্ছে $40,000। $40,000, ওকে, লাইক ইউনিভার্সিটির বেতন। তাইলে ইউনিভার্সিটি তোমাকে বাকি যে $38,000 আছে, সরি, বাকি যে $38,000 আছে, সেই বাকি $38,000 তোমাকে ইউনিভার্সিটি দিয়ে দিবে। ওকে, আর এই $2,000 কিন্তু তোমার নিজেরই দেওয়া লাগবে, বুঝতে পারছো? বাকি $38,000 তোমার তোমার ইউনিভার্সিটি দিয়ে দিবে। ইট ইনক্লুডস বোর্ডিং, ইট ইনক্লুডস লিভিং এক্সপেন্সেস, এভরিথিং, বাট বাকি 2,000 কিন্তু তোমার নিজেরই দেওয়া লাগবে। দ্যাট ইজ হাউ ফাইন্যান্সিয়াল এইডস ওয়ার্ক। এখন যদি স্কলারশিপ পাও, স্কলারশিপও আছে, এমন না যে স্কলারশিপ নাই। ইউনিভার্সিটি গুলোতে দেয়ার প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, কতগুলো স্কলারশিপের আলাদা আলাদা নাম আছে। সো স্কলারশিপ গুলো আবার আলাদা জিনিস। স্কলারশিপ হচ্ছে কোনো লাইক বাইন্ডিং কিছু না, ইটস জাস্ট ওরা দিয়ে দেয়, কোনো প্যারা নেই। ওকে, বাট ফাইন্যান্সিয়াল এইড ওয়ার্কস লাইক দিস। তোমার ইএফসি আর এক্সপেক্টেড কস্ট থেকে ইএফসি মাইনাস করলে যেটা থাকে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড হয়। এন্ড ফাইন্যান্সিয়াল এইড হচ্ছে সব ইউএসএ ইউনিভার্সিটি গুলো দেয়। ওকে, আর স্কলারশিপ সবাই দেয় না, এটা মাথায় রেখো। যাই হোক, ট্রাই টু সলভ দ্য প্রবলেম। ফাইন্যান্সিয়াল এটা পাওয়ার অর্থটা কিরকম? এটা কি খুবই টাফ ফাইন্যান্সিয়াল এইডটা পাওয়া? তুমি যদি অ্যাকসেপ্টেড হও, হ্যাঁ, তুমি যদি ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার পাও, অ্যাকসেপ্টেন্সের সাথেই তোমাকে একটা ফাইন্যান্সিয়াল এইড দিবে, বুঝছো? তোমাকে যদি ওরা ফাইন্যান্সিয়াল এইড না দিতে পারে তাহলে হয়তো তোমাকে অ্যাকসেপ্টই করবে না। ওকে, আমাকে একটু বলো তো, তোমার লাইক যারা এই জিনিসগুলো নিয়ে জানো না, হোয়াটস ইয়োর আইডিয়া অ্যাবাউট ইউএস অ্যাডমিশনস? আমি একটু কিউরিয়াস যে তোমরা এতদিন কি জেনে আসছো। গিভ মি একটা এক্সাম্পল যে হাউ ডু ইউ অ্যাপ্লাই করলে স্কলারশিপ কেমনে পাইতে হবে, এটা নিয়ে একটা ওভারভিউ আমাকে দাও তো। আমি জেনে আসছি এরকম হয়তো যে প্রথমত অ্যাপ্লাই করবো অ্যাডমিশনের জন্য, অ্যাপ্লাই হলে যদি অ্যাকসেপ্ট করে তারপরে হয়তো আলাদা করে আমি ইউনিভার্সিটির কাছে হেল্প চাবো বা ফাইন্যান্সিয়াল এইড চাবো। এরকম আমি ভাবছি দুইটা আলাদা মানে সেপারেট দুইটা প্রসেস। একটা হচ্ছে আগে অ্যাকসেপ্ট করবে, তারপরে আলাদা করে আবার অলরাইট, ফাইন্যান্সিয়াল এইডের জন্য। অলরাইট, বুঝতে পারছি। নট এক্স্যাক্টলি, বুঝছো? দেয়ার সেপারেট প্রসেস ইন আ সেন্স যে তোমার দুইটা আলাদা ফর্ম ফিল আপ করতে হয় না, এভরিথিং। তুমি সাবমিট করবে দুইটা একসাথেই, বুঝছো? তুমি যখন কলেজের অ্যাপ্লিকেশন সাবমিট করবা সেটার সাথে তোমার ফাইন্যান্সিয়াল সবকিছু সাবমিট করতে হবে। এন্ড সেটা দেখে ইউনিভার্সিটি উইল ডিসাইড যে ও তোমাকে সাপোর্ট করতে পারবে কি পারবে না, বুঝছো? এন্ড যদি পারে তাইলেও তোমাকে অ্যাকসেপ্ট করবে, যদি না পারে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য কতগুলা ইউনিভার্সিটি আছে যেগুলোকে বলে যে নিড ব্লাইন্ড ইউনিভার্সিটি। যেরকম এমআইটি, তারপর প্রিন্সটন, তারপর অ্যামহার্স্ট, এগুলোকে সবগুলোকে আমরা নিড ব্লাইন্ড ইউনিভার্সিটি বলি। এগুলোর মানে হচ্ছে তুমি যদি অ্যাকসেপ্টেড হও, তোমার যদি এক্সপেক্টেড ইএফসি যদি $0 হয়, এন্ড যদি ইউনিভার্সিটি $60,000 তোমাকে দেওয়া লাগে, ওরা $60,000 দিবে, নো কোয়েশ্চেন্স আস্কড, খালি তোমার অ্যাকসেপ্টেন্স পাইতে হবে। ওকে, এন্ড বাকি যত ইউনিভার্সিটিজ আছে ওরা হচ্ছে তোমাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার পরে তোমার অফার লেটারের মধ্যে, অ্যাকসেপ্টেন্স লেটারের মধ্যেই লেখা থাকবে যে তোমার ফাইন্যান্সিয়াল এইড কতটুকু। তুমি নেগোশিয়েট করতে পারো, তুমি বলতে পারো যে তোমার অনেক সমস্যা, তোমার আর একটু ফাইন্যান্সিয়াল এইড বাড়ালে ভালো হয়, হ্যান ত্যান হাবিজাবি, সেটা তুমি বলতে পারো। বাট ফাইন্যান্সিয়াল এইড তোমাকে হচ্ছে দিয়ে দিবে, একটা প্যাকেজ দিয়ে দিবে, বুঝছো? সেই প্যাকেজ গুলো সবকিছু যাচাই বাছাই করে হচ্ছে তুমি ফাইনালি একটা ইউনিভার্সিটিতে কমিট করবা, কনফার্ম করবা, হ্যান ত্যান হাবিজাবি। ওকে, আর দুইটা আলাদা প্রসেস, দুইটা আলাদা করতে হয় না। যত স্কলারশিপের অ্যাপ্লিকেশনস আছে, স্কলারশিপের অ্যাপ্লিকেশন গুলো সাইমultaneously করতে হয়। তাই তুমি যখন কলেজ অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ তখনই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হবে, সো দ্যাট দুইটার নোটিফিকেশনে তুমি সেম টাইমে পাও। ইয়া,
হ্যাঁ, ইউনিভার্সিটি গুলো কি অ্যাপ্লিক্যান্টদের প্রোফাইলটা ইন্ডিভিজুয়ালি বাছাই মানে ইন্ডিভিজুয়ালি বিচার করে নাকি টোটালটাকে একটা সিস্টেমের ভিতরে এনে বিচার করে? মানে আমি বলতে চাচ্ছি টোটালটাকে, যেমন টোটালটাকে। আমরা যেমন বাংলাদেশে অ্যাপ্লাই করলে সবার একটা পয়েন্টের উপর ভিত্তি করে তারপরে সবাইকে একবারে বিচার করা হয়, নাকি অন্য কোনো ভাবে যে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড কিরকম ওইটার উপর ওকে বিচার করা হলো? সো এটা আসলে যেহেতু ইউএস এর ইউনিভার্সিটি গুলো হলিস্টিক্যালি তোমার কোয়ালিটি কারণ ভাই, যাচাই আমি বাছাই কিছু করে। কিছু ইউনিভার্সিটিতে দেখছিলাম যে ওদের লেখা আছে যে ওরা ইন্ডিভিজুয়ালি বিচার করে, কারণ ওরা চায় ওদের ক্লাসের সম্পূর্ণ ডাইভার্সিটি যতটুকু পরিমাণ রাখা যায় ততটুকু ডাইভার্সিফাই করার জন্য ওরা আলাদা আলাদা করে নাকি হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইউএস বিচার এর সব ইউনিভার্সিটি করবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল যত ইউনিভার্সিটি আছে সবাই এটাই করবে। কারণ দেখো, ওখানে এইচএসসি এর ব্যাকগ্রাউন্ডের মানুষ অ্যাপ্লাই করতেছে, এ লেভেলস এর মানুষ অ্যাপ্লাই করতেছে, ইন্ডিয়ানও অ্যাপ্লাই করতেছে, শ্রীলঙ্কানও অ্যাপ্লাই করতেছে। সো দে হ্যাভ টু মেক শিওর যে ওরা যাতে প্রতিটা অ্যাপ্লিকেন্টকে আলাদা আলাদাভাবে কনসিডার করে, তাই না? সো সেটা অফকোর্স, সেটা তুমি এইচএসসি থেকে করো আর যেখান থেকে করো, আনলেস কোনো ইউনিভার্সিটি যদি বলে যে, যেরকম ইউরোপের ইউনিভার্সিটি গুলা ওরা এইচএসসি কে একসেপ্টই করে না হাই স্কুল ডিপ্লোমা হিসেবে, তাহলে তুমি এইচএসসি অ্যাপ্লাই করতেই পারবে না, বুঝছো? বাট আদারওয়াইজ অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই, কোনো প্যারা নাই। তোমার প্রোফাইলকে তোমার প্রোফাইল হিসেবেই কনসিডার করা হবে, আরেকজনের সাথে জাজ করা হবে না। ওকে, আরেকজনের সাথে অনলি তখনই জাজ করবে যখন ধরো তোমার ব্যাকগ্রাউন্ড, এই ক্লাসে তো 9 জন আছো, 9 জনের মধ্যে লেটস সে 2 জনের প্রোফাইল অনেকটা সেম, হ্যাঁ, তখন তোমাদের 2 জনের মধ্যে কম্পেয়ার করবে যে কে ভালো কে খারাপ, এন্ড একজনকে চুজ করবে আর কি, বুঝছো? আদারওয়াইজ ইট উইল বি ক্যালকুলেটেড ইন্ডিভিজুয়ালি, তোমার পুরো ওভারঅল প্রোফাইলকে জাজ করে তারপরে তোমাকে রেজাল্টটা দিবে। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। আরো অনেকে হয়তো প্রশ্ন ছিল, হ্যান্ড রেজ করছে। যা কারো যদি কোয়েশ্চেন্স থাকে ইউ ক্যান আস্ক, বাট ইন দ্য মিন টাইম সবাই একটু প্রবলেম গুলো সলভ করো, প্রথমটা সেকেন্ডটা প্রবলেম গুলো সলভ করো, and তারপরে আই থিঙ্ক প্রথম দুটো সলভ করে ফেলার কথা, আমি পরেরটাতে চলে যাবো। ওকে, কারণ প্রবলেম সলভ করে দিতে হবে আমার নিজেরও। আমি সবগুলাই সলভ করে দেবো অফকোর্স, এন্ড যখন সলভ করবো সবাই একটু ভালো করে মনোযোগ দিবে। ওকে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে কোনটা কেন হচ্ছে। এন্ড আমরা আসলে যে থিওরি গুলো শিখলাম এতক্ষণ ক্লাসের মধ্যে, সেগুলো আসলে আমরা একটা প্রবলেমে কিভাবে আসলে অ্যাপ্লাই করি। হয়েছে সবার? যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা অ্যান্সার অ্যান্সার এক্সপ্লেনেশনে চলে যাবো। Alright, I am assuming সবার মোটামুটি হয়েছে, so let's go into the answer explanation part. So প্রথমটা, ওকে, ভালো করে মনোযোগ দাও সবাই একটু, লাইক হোয়াট এভার ইউ আর ডুইং স্টপ ইট, একটু মনোযোগ দাও। অ্যান্সার এক্সপ্লেনেশন জাস্ট 10 মিনিট মনোযোগ দাও। পুরো ক্লাসটাতে মনোযোগ দিছো কিনা না দিছো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার অল দ্যাট মাচ। এই 10 মিনিট যদি একটু ভালো করে মনোযোগ দাও, ইউল বি প্রিটি আই এম প্রিটি শিওর যে তোমার পুরো ক্লাসটা এতক্ষণ যা যা করছি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমাকে বলছে প্রথম কোয়েশ্চেন, a certain forest is 253 acres. To estimate the number of trees in the forest, a ranger randomly selects 5 different 1 acre parcels in forest and determines the number of trees in each parcel. The number of trees in the sample acres are 51, 59, 45, 52 and 73 based on the mean of the sample. স্যাম্পলটা কি? স্যাম্পলটা হচ্ছে এই 5টা ফিল্ড, তাই না? তোমার পপুলেশনটা হচ্ছে এই 253 একর্স, এটা হচ্ছে তোমার পপুলেশন, এটা হচ্ছে তোমার পপুলেশন। আর স্যাম্পলটা কি? স্যাম্পলটা হচ্ছে এই যে 5টা ডিফারেন্ট 1 একর যে জায়গা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে তোমার স্যাম্পল। এন্ড প্রতিটা স্যাম্পলে কয়টা করে গাছ আছে সেটার নাম্বারও দেওয়া আছে। And based on the mean of the sample, which of the following ranges contains the best estimate for the number of trees in the entire forest? তার মানে কি, তোমার এমন একটা তোমার এই স্যাম্পলের মিনটা থেকে তোমার আসলে পুরো পপুলেশনের মিন চুজ করা লাগবে বেসিক্যালি, বুঝতে পারছো? তাহলে এখানে এখানে থেকে আমরা একটা জিনিস চিন্তা করি, প্রতিটা পুরা আমার যে স্যাম্পলের যে 5টা জায়গা আছে, 5টা জায়গার অ্যাভারেজ নাম্বার অফ ট্রিজ কি বের করা যায় না? 51 প্লাস 59 প্লাস 45 প্লাস 52 প্লাস 73 ডিভাইডেড বাই 5। এটা করলে আমরা কি পাই আসলে? এটা করলে আমরা কি পাই আসলে? এটা করলে আমরা পাই অ্যাভারেজ নাম্বার অফ ট্রিজ পার একর ইন দ্য স্যাম্পল, ইন দ্য স্যাম্পল। এটা কি সবাই বুঝতে পারছো? এইটা করলে আমরা কি পাই প্রতি একরে, কারণ আমরা 1 একর জায়গা সিলেক্ট করছি, তাই না? 5টা 1 একর জায়গা সিলেক্ট করছি, সো প্রতি 1 একরে কয়টা করে গাছ আছে সেটার মেজারমেন্ট দেওয়া আছে, এন্ড এগুলোকে অ্যাভারেজ করলে আমি পাই 1 একরে অ্যাভারেজে কয়টা করে গাছ আছে আর কি, বুঝতে পারছো? পুরো স্যাম্পলের মধ্যে। সেটা করো, এটা ক্যালকুলেট করলে কত আসে? এটাকে একজন ক্যালকুলেটর করো তো, ক্যালকুলেট করলে কত আসে? 51 প্লাস 59 প্লাস 45 প্লাস 52 প্লাস 73 ডিভাইডেড বাই 5। এটার আনসার আসে 221.6, তাই না? 221.6 আসে, রাইট? এম আই কারেক্ট? সবাই একটু আমাকে বলো। 45 প্লাস 50, ও না 221 আসে না তো, কত আসে এটা?
আমার কাছে ক্যালকুলেটর নাই বুঝছো, আমি লাইক মাথার মধ্যে করার চেষ্টা করতেছি। It should be somewhere around 56. Should be somewhere around 56. 51 plus 59 plus 56 56, right? Yes, 56. All right. So এই যে 56 টা এটা আসলে কি? এটা হচ্ছে প্রতি একরে কয়টা এভারেজ নাম্বার অফ ট্রিজ আছে। আর আমার পপুলেশনের টোটাল পুরো ফরেস্টটাতে পুরো জঙ্গলটাতে কয় একর আছে? 253 একর আছে। তাহলে এক একরে যদি 56 টা করে গাছ থাকে এভারেজে, তাহলে পুরা ফরেস্টে কয়টা থাকবে? 56 মাল্টিপ্লাইড বাই 253 না? এক একরে আছে 56, তাইলে 253 একরে কয়টা থাকবে? 56 মাল্টিপ্লাইড বাই 253, এটা করো কত আসে? 56 মাল্টিপ্লাইড বাই 253, এটার ভ্যালু আসে 14,168। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ নাম্বার অফ ট্রিজ ইন দ্য এন্টায়ার ফরেস্ট। এই ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে আছে? 14,168 অপশন সি এর মধ্যে না? 13,500 থেকে 14,500 এর মধ্যে আছে না? 14,168। So our answer is option C. কোন রেঞ্জের মধ্যে আছে? 13,500 থেকে 14,500। আমাদের যে অ্যাভারেজটা আসছে সেই অ্যাভারেজটা কোন রেঞ্জের মধ্যে আছে সেটা আমরা ডিটারমাইন করলাম। এটাকে ক্লিয়ার হয়েছে সবার জন্য? প্রবলেমটা আমরা সলভ করছি কিভাবে? আবার বলি, আমরা পপুলেশনটা কি? পপুলেশনটা হচ্ছে 253। তারপরে আমি বের করছি আমার পুরো স্যাম্পলটার অ্যাভারেজ কত, স্যাম্পলটার অ্যাভারেজ বের করে সেটা আমরা পুরো পপুলেশনের মধ্যে অ্যাপ্লাই করলাম আর কি বেসিক্যালি। ওকে, তারপরে যে রেজাল্ট আসছে সেটা কোন রেঞ্জের মধ্যে আছে সেটা আমরা দেখলাম। ইজি, নট দ্যাট টাফ, জাস্ট একটু খেয়াল করলে পেরে যাবা। তারপরে বলছে a bag containing 10,000 beads of assorted color is purchased from a craft store to estimate the percent of red beads in a bag. A sample of beads is selected at random. তো আমি এস্টিমেট করতে চাই কি রেড বিড কয়টা আছে, লাল পুঁতি কয়টা আছে, এন্ড আমি randomly সিলেক্ট করলাম। The percent of red beads in the bag was estimated to be 15%. So 10,000 এর মধ্যে 15% আছে হচ্ছে লাল পুঁতি, তাই না? রেড বিডস with an associated margin of error of 2%. তাহলে এখান থেকে আসলে আসবে কত? 1500, তাই না? 10,000 এর মধ্যে 1500 is basic, 15% is 1500 খালি। তো এর মধ্যে আবার 2% মার্জিন অফ এরর আছে, প্লাস মাইনাস 2% অফ 1500। এটা হচ্ছে আমরা কি পাবো? রেঞ্জটা পাবো, তাই না? রেঞ্জটা পাবো ইফ আর ইজ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ রেড বিড। এই যে মাথায় রাখো, আমরা কি বলছিলাম, এই রেঞ্জের মধ্যেই কি অ্যাকচুয়াল নাম্বারটা থাকবে না? রেঞ্জের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল নাম্বারটা থাকতে হয়। তো আর যদি আমাদের অ্যাকচুয়াল নাম্বার অফ রেড বিডস হয়, which of the following is most possible? তার মানে আর এর রেঞ্জটা বের করতে বলছে। বেসিক্যালি খালি এই রেঞ্জটা বের করো, 15,000 প্লাস মাইনাস 2% অফ 1500। সো 1500 এর 2% কত হয়? 30 হয়, তাই না? 30 হয়, লাইক ওয়েট 2% বলছে। আর 15% কত? 10,000 মাল্টিপ্লাইড বাই 0.15, 1500 into 2, margin of error হচ্ছে 2%, so 2% would be into 0.02, yeah, 30. Okay, so basically plus minus 30, বুঝছো? 1500 plus minus 30। so আমাদের অ্যাকচুয়াল রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকবে? 1470 থেকে 1530 এর মধ্যে থাকবে, তাই না? 1470 থেকে 1530 এর মধ্যে থাকবে, রাইট? সো এখন তুমি দেখো যে আমার যে রেঞ্জটা আসছে সেই রেঞ্জটা আমার অপশন চয়েস গুলোর মধ্যে কোনটাতে যাইতেছে একদম ক্লিয়ারলি। প্রথমটাতে বলছে আর এর ভ্যালু 1700 বেশি, বাট আর এর ভ্যালু তো 1470 থেকে 1530 পর্যন্ত, তাই না? এটা তো কখনো 1700 বেশি হবে না। সো অপশন এ ইজ নট কারেক্ট। তারপরেটাতে বলছে আর এর ভ্যালু 1300 চেয়ে কম, আমরা দেখতেছি যে আর এর ভ্যালু 1400 থেকে 1530 এর মধ্যে আছে, সো এটাও হবে না। তারপর অপশন বি তে বলছে আর এর ভ্যালু 1300 থেকে 1700 এর মধ্যে আছে, রেঞ্জটা কিন্তু ঠিকই আছে, 1300 থেকে 1700 এর মধ্যেই আছে। 1470 থেকে 1530 পর্যন্ত মানে 1300 থেকে 1700 এর মধ্যেই থাকা। অপশন সি তে বলছে 200 থেকে 1500, বাট আমরা দেখতেছি যে আর এর ভ্যালুটা 1530 থাকতে পারে, তাই না? সো আমরা একদম কিন্তু বলতে পারি না যে খালি 1500তেই থাকবে, খালি 1500তেই থাকবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। সো অপশন সি ইজ অলসো নট কারেক্ট। অপশন বি এনকম্পাসেস দ্য এন্টায়ার রেঞ্জ। এটা কি বুঝতে পারছো সবাই? এটাকে আরেকবার রিক্যাপ করা লাগবে, এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা ভাই, লাস্টে আবার 2% দিয়ে এটা কি করা হয়েছে, এটা একটু ক্লিয়ার করো। এটা হচ্ছে মার্জিন অফ এরর। এই যে দেখো, আমরা লাস্ট একটু আগে দেখে আসছিলাম যে আমরা যখন একটা কনফিডেন্স ইন্টারভাল অথবা রেঞ্জ বের করতে চাই, হ্যাঁ, রেঞ্জ অফ ট্রু এস্টিমেট অথবা ট্রু মিন, এটা যখন বের করতে চাই এস্টিমেটের সাথে প্লাস মাইনাস মার্জিন অফ এরর করা লাগে। ওকে, আর মার্জিন অফ এররটা ইউজুয়ালি পার্সেন্টেজ আকারে থাকে। ধরো আমি যখন বলছিলাম যে আমার অ্যাভারেজ ইনকাম যদি 60,000 হয় আর আমার মার্জিন অফ এরর যদি 2% হয়, তাহলে আমার কি করা লাগবে? প্লাস মাইনাস 2% অফ 60,000 করা লাগবে, বুঝতে পারছো? তারপরে আমি একটা রেঞ্জ পাবো।
এখন ক্লিয়ার? যেটা বলতেছিলাম যে এখন বুঝতে পারছো আমাদের প্লাস মাইনাস পার্সেন্টেজ কেন করছি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে আমাকে বলছে ইন স্টেট এক্স মিস্টার ক্যাম্পস 8th grade class consisting of 26 students was surveyed and 34.6% of the students reported that they had at least two siblings. এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে মিস্টার ক্যাম্পের 8th grade ক্লাসে 26টা স্টুডেন্ট আছে, এন্ড ওই 26টা স্টুডেন্টকে যখন আমি সার্ভে করছি তখন কি হয়েছে, আমি 34.6% মানুষ পাইছি যারা রিপোর্ট করছে ওদের অ্যাটলিস্ট দুইটা ভাই বোন আছে, সিবলিংস মানে ভাই বোন। ওকে, দ্য অ্যাভারেজ 8th grade ক্লাস সাইজ ইন দ্য স্টেট ইজ 26। তার মানে পুরো স্টেটের মধ্যে অ্যাভারেজ সাইজ অফ 8th grade ক্লাস হচ্ছে, ক্লাস 8 এর স্টুডেন্ট হচ্ছে 26টা করে। ওকে, তারপরে বলছে ইফ দ্য স্টুডেন্টস ইন মিস্টার ক্যাম্পস ক্লাস আর রিপ্রেজেন্টেটিভ অফ স্টুডেন্টস অফ দ্য স্টেটস 8th grade ক্লাসেস। তার মানে এখানে দেখো স্যাম্পলটা কি, স্যাম্পলটা হচ্ছে এইটা মিস্টার ক্যাম্পের 8th grade ক্লাস, আর পপুলেশনটা কি পুরো স্টেটের 8th grade ক্লাস। বুঝতে পারছো? আবার বলি স্যাম্পলটা কি, আমি চুজ করছি যে ছোট সেট অফ পিপল যাকে চুজ করছি সেটা হচ্ছে আমাদের স্যাম্পল, আর ওভারঅল পুরো বড় যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের পপুলেশন। তো পপুলেশনটা কি হবে, পুরো স্টেটের যতগুলা ক্লাস 8 এর ক্লাস আছে, বুঝতে পারছো, পুরো স্টেটের যতগুলা 8th grade ক্লাস আছে সেটা হচ্ছে আমাদের পপুলেশন, এটা হচ্ছে আমাদের পপুলেশন। আর বাকি যেটা আমি সিলেক্ট করছি মিস্টার ক্যাম্পের ক্লাস সেটা হচ্ছে আমাদের স্যাম্পল, এন্ড বলছে স্যাম্পলটা ইজ আ এক্সাক্ট রিপ্রেজেন্টেশন অফ পুরো স্টেট। ঠিক আছে, এন্ড দেয়ার আর 1800 8th grade ক্লাসেস, তাহলে 1800টা ক্লাস আছে, এন্ড প্রতিটা ক্লাসে কয়টা করে মানুষ থাকে অন এভারেজ? 26টা করে। সো 26 হচ্ছে স্টুডেন্টস পার ক্লাস, স্টুডেন্টস পার ক্লাস। ফাইন, which of the following best estimates the number of 8th grade students in the state who have fewer than two siblings? এখানে মাথায় রাখা একটা জিনিস যে আমার স্যাম্পলটার মধ্যে কি বলা আছে, স্যাম্পলটার মধ্যে বলা আছে 34.6% এর অ্যাটলিস্ট দুইটা সিবলিং আছে, 34.6% এর অ্যাটলিস্ট দুইটা সিবলিং আছে। তার মানে 100 জনের মধ্যে 34 জনের মিনিমাম দুইটা করে ভাই বোন আছে, এর বেশিও থাকতে পারে। তার মানে কি আমি বলতে পারি না যে 56 জনের কোনো ভাই বোনই নাই, অথবা দুইটার চেয়ে কম ভাই বোন আছে? 34 জনের জন্য 34 জনের জন্য মিনিমাম দুইটা বা তার চেয়ে বেশি ভাই বোন থাকে, তাহলে কি 56 জনের তার চেয়ে লাইক দুইটার চেয়ে কম ভাই বোন থাকতেই হবে না? এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি সবাই বুঝতে পারছো? আমার বলা আছে যে ইন দা না ক্লাস, ভাই, এটা বুঝতে পারি নাই। হ্যাঁ আমি আবার বলতেছি, আমাকে বলা হচ্ছে ইন দা ক্লাস 34.6% অফ দ্য স্টুডেন্টস রিপোর্টেড দ্যাট দে হ্যাড অ্যাটলিস্ট টু সিবলিংস। তার মানে ক্লাসে যদি 100 জন মানুষ থাকে এর মধ্যে 34 জন মানুষ বলছে যে ওদের দুইটা ভাই বোন আছে। ওকে, দুইটা ভাই বোন আছে। তার মানে কি, তার মানে বাকি যারা আছে, বাকি যে 56 জন মানুষ আছে তাদের কি দুইজনের কম ভাই বোন না? বুঝতে পারছো? ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো এই ক্লাসের মধ্যে রাইট নাও আছে 8 জন মানুষ, 8 জনের মধ্যে যদি বলে যে তিনটা মানুষের হচ্ছে 2 বা তার চেয়ে বেশি ভাই বোন আছে, তার মানে কি আমি বলতে পারি না যে বাকি 5 জনের 2 বা তার চেয়ে কম ভাই বোন আছে? বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন ক্লিয়ার হয়েছে? ওকে, তাইলে বেসিক্যালি আমি 100 দিয়ে কেন বুঝাইলাম, কারণ 34.6% এর যদি অ্যাটলিস্ট দুইটা বা তার চেয়ে বেশি ভাই বোন থাকে, তাইলে কি 55.4% হ্যাভ লেস দ্যান টু সিবলিংস। 100 থেকে মাইনাস করছি খালি। ক্লিয়ার হয়েছে এখন? বুঝতে পারছো এতটুকু পর্যন্ত সবাই? 55.4 কেন 100 থেকে 34.6 মাইনাস করছি? ক্লিয়ার? 65.4, yes, 65.4, yes, 65.4. So 65.4 এর less than 2 siblings আছে। তাইলে এখন দেখো why is it necessary, and আমাকে বলাই আছে যে মিস্টার ক্যাম্পের ক্লাস ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এন্টায়ার স্টেট। তার মানে এই 65.4টা কিন্তু পুরো পপুলেশনের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমি যদি পুরো পপুলেশনে কয়টা স্টুডেন্ট আছে সেটা বের করতে পারি, এন্ড ওদের 65.4% বের করলে কি আমি বের করতে পারবো না পুরো স্টেটের মধ্যে কয়জনের দুইটার চেয়ে কম ভাই বোন আছে? তাহলে আমার ক্লাস আছে 1800টা, এন্ড প্রতিটা ক্লাসে 26টা করে স্টুডেন্ট আছে, তাহলে টোটাল স্টুডেন্ট কয়জন? 1800 মাল্টিপ্লাইড বাই 26, রাইট? 1800 মাল্টিপ্লাইড বাই 26, এটা করলে কত আসে? 1800 মাল্টিপ্লাইড বাই 26 is equals to 46,800. This is the total students in a class. আমরা বের করছি যে 46,800 এর মধ্যে 65.4% will have less than two siblings. তাহলে খালি এটা করো, 65.4% করো, বের করো,
তাইলে ইউ গেট দ্য আনসার। ওকে, তো এটার যদি আমি 0.654, এটার আনসার হবে 30,607, তাই না? 30,607। এই 30,607টা কিসের, লাইক কোন অপশনের কাছাকাছি? অপশন সি এর কাছাকাছি। আমাদের আনসার হবে অপশন সি। এটা কি সবাই বুঝতে পারছো? তোমাদের ওয়ান অফ দ্য কি স্কিলসটা কি, আরেকবার বলি, তোমাদের ওয়ান অফ দ্য কি স্কিলসটা হচ্ছে তোমাকে যে স্যাম্পলের ডেটাগুলো দেওয়া থাকবে, স্যাম্পলের যে রেজাল্টটা দেওয়া আছে, সেই স্যাম্পলের রেজাল্টটা তুমি পুরো পপুলেশনের মধ্যে অ্যাপ্লাই করবা। আমরা কিন্তু এই যে 65.4 পাইছি, এটা কিন্তু খালি মিস্টার ক্যাম্পের ক্লাস থেকে পাইছি। এন্ড যেহেতু বলা আছে মিস্টার ক্যাম্পের ক্লাস ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এন্টায়ার স্টেটস 8th গ্রেড ক্লাসেস, তাহলে আমরা মিস্টার ক্যাম্পের যে স্ট্যাটিস্টিক্স সেটা কিন্তু পুরো স্টেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আমি যখন বলবো যে আমার ক্লাসে মেল টু ফিমেল রেশিও হচ্ছে 2:3, এন্ড আমি বললাম যে আমার ক্লাসের যে মেল টু ফিমেল রেশিও এটা পুরো বাংলাদেশের সব ক্লাসের মেল টু ফিমেল রেশিও সমান, তাইলে কি আমি পুরো বাংলাদেশে যদি 1 লাখ মানুষ 1 লাখটা স্টুডেন্ট থাকে, তাহলে কি আমি বের করতে পারবো না কয়টা মেল আর কয়টা ফিমেল? কারণ আমার ক্লাসে 2:3, তাহলে পুরো বাংলাদেশেও 2:3, তাহলে আমাকে বের করে ফেলতে পারবো না ইজিলি? সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই হচ্ছে। ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? সবার জন্য কি ক্লিয়ার হয়েছে এই ম্যাথসটা? কেউ বুঝতে পারো না এমন আছো? অলরাইট, আই অ্যাজিউম সবাই বুঝতে পারছো। তাইলে আমরা লাস্ট ম্যাথসে চলে যাই। লাস্ট ম্যাথসটা কি? A park ranger asked a random sample of visitors how far they hiked during their visit. Based on the responses, the estimated mean was found to be 4.5 miles. So mean টা হচ্ছে 4.5 miles. Then associated margin of error of 0.5 miles. তার মানে রেঞ্জটা কোথা থেকে কতটুকু হবে? 4.5 plus minus 0.5, তার মানে 4 থেকে 5 পর্যন্ত, তাই না? Which of the following is the best conclusion for this data? তার মানে আমরা বলতে পারি যে অ্যাকচুয়াল মিন যেটা আছে, অ্যাকচুয়াল মিনটা 4 থেকে 5 এর মধ্যে থাকার পসিবিলিটি অনেক বেশি। আমরা কিন্তু কখনোই বলবো না যে অ্যাকচুয়াল মিনটা 4 থেকে 5 এর মধ্যেই থাকবে, এমন কোনো কথা নাই। আমি বলতেছি পসিবিলিটি অনেক বেশি যে 4 থেকে 5 এর মধ্যেই আছে, এর বাইরে থাকার পসিবিলিটিটা কম। অপশন এতে বলছে ইট ইজ লাইকলি দ্যাট অল ভিজিটার্স হাইক বিটুইন 4 to 5 মাইলস, এমন কিন্তু কোনো কথা নাই। তোমার মিন খালি 4 থেকে 5, হ্যাঁ মিন খালি 4 থেকে 5, তোমার সবগুলো ডেটা যে 4 থেকে 5 এর মধ্যে আছে এমন কিন্তু কোনো কথা নাই। ধরো আমার যদি একটা রেজাল্ট থাকতো এরকম 3 4 5 6, আমার ধরো 4 জনকে নিয়ে আমি ডেটা বানাইছি 3 4 5 6, এখানে কিন্তু মিন আসছে 4.5। হ্যাঁ, লেটস সে ফর এক্সাম্পল মিন যদি আসে 4.5, তার মানে কি এই যে সবাই 4 থেকে 5 এর মধ্যেই আছে, আমার কিন্তু 3ও আছে 6ও আছে, তাই না? তার মানে আমার খালি মিন ইজ 4 to 5, আমার অল ভিজিটার্স ইজ নট বিটুইন 4 to 5। সো আমার অপশন এ ইজ নট কারেক্ট। অপশন বি তে বলছে ইট ইজ লাইকলি দ্যাট মোস্ট ভিজিটর হাইক এক্স্যাক্টলি 4.5। এক্স্যাক্টলি 4.5 যে করবে না সেটা তো আমরা মাত্র দেখলাম। আমরা তো বেরই করছি যে লাইক মিনটা হচ্ছে 4 থেকে 5 এর মধ্যে আছে, এক্স্যাক্টলি কোনো রেজাল্ট হবে না। অপশন বি ইজ নট কারেক্ট। অপশন সি তে বলছে ইট ইজ নট পসিবল দ্যাট এনি ভিজিটর হাইক লেস দ্যান 3 মাইলস। এমন কিন্তু এগেইন কোনো কথা নাই। আমার যদি কোনো ভিজিটর 3 এর চেয়ে কম হাইক করে, ধরো আমার ভিজিটর 2 হাইক করছে, আরেকজন যদি আরেক মাইল বেশি হাইক করে, তাহলে তো আমার ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে, একজন কম করছে আরেকজন এক বেশি করছে, ব্যালেন্স আউট হয়ে যায়, তাই না? মিন আগের মতনই থাকতেছে। সো আমি বলতে পারি না যে ইট ইজ নট পসিবল, যে কোনো কিছু ইম্পসিবল বলা যাবে না, বুঝছো? এরকম এক্সট্রিম প্রবলেমস নিবা না। তো অপশন সিও আমরা বলতে পারতেছি ইট ইজ নট কারেক্ট। অপশন ডি তে খালি বলছে যে ইট ইজ পসিবল দ্যাট মিন ডিস্টেন্স, আমরা মার্জিন অফ এরর থেকে আমরা কাজই করি মিন ডিস্টেন্স নিয়ে, আমরা সব ভিজিটরদের নিয়ে কাজ করতেছি না। মিন ডিস্টেন্স ফর অল ভিজিটর্স ইজ বিটুইন 4 to 5 মাইলস। ইট ইজ পসিবল, আমরা কিন্তু এটাই বের করছি। ইট ইজ পসিবল, যে পসিবিলিটি আছে যে এর মধ্যেই আছে, এর বাইরে থাকার পসিবিলিটি কম। অপশন বি ফর কারেক্ট আনসার। এটা কি ক্লিয়ার হয়েছে সবার জন্য? ভাইয়া কোশ্চেনটা বুঝি নাই। কোশ্চেনটা বুঝো নাই? কোশ্চেন আমাকে বলছে যে আমার একটা ডেটা সেট কালেক্ট করা হয়েছে, যে র্যান্ডম স্যাম্পল থেকে ডেটা সেট কালেক্ট করা হয়েছে, এন্ড কালেক্ট করার পরে এস্টিমেটেড মিনটা বের করা হয়েছে 4.5 মাইলস। এস্টিমেটেড মিন বের করা হয়েছে 4.5 মাইলস, এন্ড বলা হয়েছে মার্জিন অফ এরর হচ্ছে 0.5 মাইলস। কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করছে নিচের কোনগুলা কারেক্ট হতে পারে, বুঝতে পারছো? সো আমরা বের করছি যে রেঞ্জটা কি। সো আমরা 4.5 আমার এস্টিমেট প্লাস মাইনাস মার্জিন অফ এরর, সেটা থেকে আমরা আমাদের রেঞ্জটা বের করছি। 4.5 থেকে একবার মাইনাস করবো, 4.5 এর সাথে একবার প্লাস করবো, আমি রেঞ্জটা বের করছি। এন্ড এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার মানে কি, যে আমাদের অ্যাকচুয়াল মিন নাম্বার অফ মিন যেটা আছে সেই মিনটা ইজ লাইকলি বিটুইন 4 to 5। আমার অপশন ডি থেকে এটাই বলছে না, ইট ইজ পসিবল দ্যাট মিন ডিস্টেন্স ইজ বিটুইন 4 and 5 মাইলস। এখন বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বলবো? কারণ আরেকবার যদি ক্লিয়ার না হয় আমি আরেকবার ভাইয়া বলবো। আরেকবার প্লিজ। ওকে, সো তুমি কোন জায়গাটা আসলে বুঝতে পারতেছো না, একটু স্পেসিফাই করতে পারবা?
তাহলে আমার জন্য সুবিধা হয় আর কি তোমাকে ভালো করে বুঝাইতে। বেসিক্যালি হচ্ছে 4.5 মাইল এন্ড 0.5 মাইল, এখানে হচ্ছে আমরা হচ্ছে কি প্লাস এন্ড মাইনাস করছি, তাই তো? ইয়েস, ধরো Then এই যে after 4.5 প্লাস মাইনাস 0.5, এটার মানে হচ্ছে একবার 4.5 এর সাথে প্লাস করবো 0.5, আর একবার and 4.5 এর minus সাথে করবো। মাইনাস করবো। হ্যাঁ। তারপর দেন হচ্ছে সবগুলো এ বি সি ডি এগুলোর সাথে দেখবো যে কি ম্যাচ হচ্ছে, সেটা বুঝতেছি না আমি, কি ওকে, ম্যাচ আমাকে করে। দেখো, আমরা মার্জিন অফ এররের সময় যখন আমরা মার্জিন অফ এরর করতেছিলাম, তখনই আমি তোমাকে এটা কি বলছিলাম আসলে, এটা আসলে তুমি যে রেঞ্জটা পাও, এই রেঞ্জটা আসলে একটা ট্রু এস্টিমেটের রেঞ্জ। তোমার যে অ্যাকচুয়াল এস্টিমেটটা আছে, সেই এস্টিমেটের মিন যেটাই বলো না কেন, সেটা এই রেঞ্জের মধ্যে থাকবে, বুঝতে পারছো? এই যে একটু আগে আমরা যে দেখলাম মিনের সাথে প্লাস মাইনাস মার্জিন অফ এরর করলাম, তো আমরা বলতে পারি যে অ্যাকচুয়াল ট্রু যেই মিনটা আছে, সেই ট্রু মিনটা উইল লাইকলি বি উইদিন দিস রেঞ্জ। এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে ট্রু মিন মানে কি? ট্রু মিন মানে হচ্ছে আমরা যখন একটা ডেটা সেটকে অ্যানালাইজ করি, আমরা যে মিনটা পাই সেটা না সবসময় যে অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নাই, এন্ড মোস্ট অফ দ্য টাইম এটা ইনঅ্যাকুরেটই থাকে। সো এই ইনঅ্যাকুরেসিটাকে ট্যাকেল করার জন্য আমরা একটা রেঞ্জ অফ ভ্যালুস নেই, যে আমি বলি যে এই রেঞ্জ অফ ভ্যালুর মধ্যেই আমার অ্যাকচুয়াল মিনটা আছে। এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আমি তোমাকে বলতে পারতেছি না, বাট এই রেঞ্জের মধ্যে আছে। সো আমরা আসলে চেষ্টা করতেছি রেঞ্জটা বের করতে, সেটাই আসলে এখানে হচ্ছে, বুঝতে পারছো? যে আমার অ্যাকচুয়াল মিনটা, ইট ইজ পসিবল দ্যাট দ্য মিন ডিস্টেন্স, আমাদের যেহেতু মিন বের করতেছি, মিন ডিস্টেন্স ইজ বিটুইন 4 and 5। এখন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। অলরাইট, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, আই উইল এক্সপ্লেইন ওয়ান্স মোর। অলরাইট, আই এম অ্যাজিউমিং কারো কোনো প্রবলেমস নাই। তাইলে হচ্ছে আমরা আমাদের আজকের লাস্ট টপিকে চলে যাই, which is called আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিক্স বুঝতে পারলাম, এন্ড তোমরা প্র্যাকটিস করবা স্যাম্পল স্ট্যাটিস্টিক্স থেকে ভালো মতো প্র্যাকটিস করলে ইউ উইল বি গুড টু গো, বুঝছো? এন্ড প্র্যাকটিস করতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো ইউ শুড প্র্যাকটিস লাইক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমসে। বুঝছো, ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমসটা কি, যে তোমার স্ট্যাটিস্টিক্যাল প্রসেসটা ঠিক আছে নাকি না, বুঝছো? যে সিম্পলি এই জিনিসটাই, তুমি স্ট্যাটিস্টিক্যাল প্রসেসটা যে চালাইছো, যে তুমি যে স্ট্যাটিস্টিক্সটা করলা, সেটা যে কেমনে করছো, এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই, সেটাই হচ্ছে ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস এর মেইন কনসার্ন। ওকে, সো ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইম, ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমের মেইন কনসার্ন গুলো কি সেটা হচ্ছে আমি লিখে দেই। ফার্স্ট হচ্ছে স্যাম্পলিং মেথড, সবগুলো আমি এক্সপ্লেইন করবো, সো জাস্ট এখন নোট ডাউন করে রাখো তাইলেই হবে। স্যাম্পলিং মেথডস, সেকেন্ডে আসে আমাদের স্যাম্পলিং বায়াস। স্যাম্পলিং বায়াস, স্যাম্পলিং কি সেটাও আমি বলে দিচ্ছি, নো ওয়ারিস। তারপর আসে হচ্ছে আমাদের টাইপস অফ স্টাডিজ। ওকে, টাইপস অফ স্টাডিজ আমাদের দরকার নাই, আমাদের এই দুইটা জিনিস বুঝতেই হবে, স্যাম্পলিং মেথড কি আর স্যাম্পলিং বায়াস কি। ওকে, এখন লেটস টক অ্যাবাউট হোয়াট ইজ আ স্যাম্পল। স্যাম্পল তো আমরা বুঝতে পারছি, স্যাম্পলিং কি তাইলে আসলে? স্যাম্পলিং মানে হচ্ছে এই যে দেখো, আমি যে 5 লাখ থেকে, আমরা একদম ক্লাসের শুরুতে আমি যে বলছিলাম 5 লাখ থেকে আমরা 5,000 মানুষকে আলাদা করবো, এই 5,000 মানুষকে তুমি সিলেক্ট করবা কেমনে? কোন একটা প্রসেস আছে নিশ্চয়ই, সেই প্রসেসটাকে নিয়ে আসলে আমরা কথা বলবো এখন। এই 5 লাখ মানুষ থেকে তুমি যদি চোখ বন্ধ করে নিজের ইচ্ছা মতো 5,000 মানুষকে চুজ করে নাও, তাহলে কিন্তু হবে না। এই 5,000 মানুষকে সিলেক্ট করার একটা নিয়ম আছে, এন্ড সেই নিয়মটাকেই আমরা স্যাম্পলিং বলি। তো স্যাম্পলিং মানে কি, একটা পপুলেশন থেকে স্যাম্পল বের করার প্রসেসটাকে আমরা স্যাম্পলিং বলি। ওকে, একটা পপুলেশন থেকে স্যাম্পল বের করে আনার প্রসেসটাকে আমরা স্যাম্পলিং বলি। ওকে, এন্ড স্যাম্পলিং মেথড মানে কি? স্যাম্পলিং মেথড হচ্ছে আমি স্যাম্পলটাকে নিব কিভাবে, বুঝতে পারছো? স্যাম্পলিং মেথড মানে কি, আমি স্যাম্পলটাকে নিব কিভাবে। সো স্যাম্পলিং মেথড থেকে আমাদের যেটা শেখা লাগবে, স্যাম্পলিং মেথড, স্যাম্পলিং মেথডের মধ্যে দুইটা কনসেপ্টে উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার। দ্য স্যাম্পলিং শুড বি র্যান্ডম এন্ড দ্য স্যাম্পলিং শুড বি রিপ্রেজেন্টেটিভ। এগুলো কি সেটা বুঝাচ্ছি। র্যান্ডম মানে হচ্ছে এভরি মেম্বার in the population has equal chance of getting selected। ধরো তুমি যে 5,000 মানুষকে চুজ করবো আমরা আউট অফ দ্য 5 লাখ, এর মধ্যে প্রতিটা মানুষের ইকুয়াল চান্স থাকতে হবে সিলেক্টেড হওয়ার, বুঝতে পারছো? এটাকে আমরা বলি র্যান্ডম স্যাম্পলিং। এখন আমি ধরো লটারি করতে পারি, এটার জন্য আমি ডাইস রোল করতে পারি। আমি বললাম যে পুরো মিরপুরকে আমি 5টা ভাগে ভাগ করবো বেসড অন ইনকাম গ্রুপস, এন্ড আমি হচ্ছে ছক্কা মারবো।
আমার 1 উঠলে আমি এক জায়গা থেকে নিব, 2 উঠলে এক জায়গা থেকে নিব, 5 উঠলে আরেক জায়গা থেকে নিব, 6 উঠলে আরেক জায়গা থেকে নিব। ওকে, সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। র্যান্ডম স্যাম্পলিং মানে হচ্ছে এটা। এন্ড র্যান্ডম স্যাম্পলিং কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি যদি স্যাম্পলিংটা র্যান্ডম না করো তাহলে তুমি আসলে স্টেটমেন্টটা জেনারেলাইজ করতে পারবে না, বুঝতে পারছো? ইফ sampling is not random, you cannot make any statement from the sample. এটার মানে কি? ধরো আমি আমার যদি আদমশুমারির কেসে, আদমশুমারিটা তো ওরা তো পুরো সবকিছু নাই, এন্ড ওরা কিন্তু র্যান্ডম স্যাম্পলিং এ করে, সবার বাসায় কিন্তু ওরা যায় না, ওরা র্যান্ডমলি সবার বাসায় যাওয়ার চেষ্টা করে কিন্তু সবার বাসায় হয়তো যাইতে পারে না, বাট ওরা চেষ্টা করে র্যান্ডমলি নেওয়ার। যে কোনো স্ট্যাটিস্টিক্যাল স্টাডিতে র্যান্ডমলি নেওয়া হয়। এখন আমি যখন বলি যে পুরো বাংলাদেশের হচ্ছে কি বলে এটাকে, বার্থ রেট হচ্ছে 1.5%, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ওকে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট অন দ্য এন্টায়ার পপুলেশন। এন্ড তুমি যদি কোনো স্টেটমেন্ট বানাইতে চাও অন দ্য এন্টায়ার পপুলেশন, তাহলে সবসময় তোমার স্যাম্পলটাকে র্যান্ডমলি নিতে হবে। স্যাম্পলটা যদি র্যান্ডমলি না নাও, তুমি কোনো বানাইতেই পারবা না, তুমি কোনো স্টেটমেন্ট বানাইতে পারবা না। ওকে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সো র্যান্ডম স্যাম্পলিং মানে কি? আমি যখন একদম র্যান্ডমলি নিতেছি, মানুষ কোনো প্রি কনসেপ্ট বায়াস নাই। ধরো তুমি যদি এমন ভাবে নিতা যে তুমি তোমার বাসার আশেপাশে তোমার ফ্রেন্ডদেরকে নিলা, তুমি নিজের বাসার আশেপাশে মানুষকে নিলা, হ্যান ত্যান হাবি যাবে এরকম করে নিলা, তাহলে কিন্তু সমস্যা, বুঝছো? তাইলে কিন্তু সমস্যা, সেটা করা যাবে না, বুঝছো? ইউ হ্যাভ টু মেক শিওর যে তোমার স্যাম্পলিংটা যাতে র্যান্ডম হয়, র্যান্ডম না হলে সমস্যা। এখন আসি আমরা রিপ্রেজেন্টেটিভ মানে কি। রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে স্যাম্পল only includes members from population being studied. এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো আমি মিরপুরের অ্যাভারেজ ইনকাম বের করতে চাই, এন্ড আমি স্যাম্পলের মধ্যে নিলাম মোহাম্মদপুরের একটা মানুষ, তাইলে কিন্তু হবে না। আমি আমি ক্যালকুলেশন করতে চাই মিরপুরের বেসিসে, আমার খালি মিরপুরের মধ্যেই বদ্ধ থাকতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না, বুঝছো? স্যাম্পলটা নিডস টু বি ভেরি স্পেসিফিক, মাথা রাখবা, এই লাইনটা একটু লিখে রাখো। স্যাম্পলটা হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক। পপুলেশন, ঠিক যেই পপুলেশনের জন্য তুমি বের করতে চাচ্ছ, শুধু সেই পপুলেশনের উপরে বেস করে তোমার স্যাম্পলটা হবে। কারণ তুমি যেই স্যাম্পলটা করতেছো স্পেসিফিক্যালি শুধু সেই স্যাম্পলের জন্যই তুমি রেজাল্ট পাবা, এর বাইরে কারোর জন্য তুমি রেজাল্ট পাবা না। ওকে, এন্ড একটা গুড স্যাম্পলিং মেথড উইল বি বোথ র্যান্ডম এন্ড রিপ্রেজেন্টেটিভ, বুঝতে পারছো? একটা গুড স্যাম্পলিং মেথড ইজ বোথ র্যান্ডম এন্ড রিপ্রেজেন্টেটিভ। মাথা রাখবা, একটা বাজে স্যাম্পলিং মেথড উইল লুক লাইক যে তুমি ধরো বাইরের থেকে যদি কালেক্ট করো, যে পপুলেশনটাকে স্টাডি করতেছো তার বাইরে থেকে কালেক্ট করলা, অথবা এমন করলা যে তুমি একটা ডেটা এমন ভাবে কালেক্ট করলা যে একটা গ্রুপ অফ পিপলকে বেশি রিপ্রেজেন্ট করা হয়েছে অর কম রিপ্রেজেন্ট করা হয়েছে। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে একটু মাচ মোর ক্লিয়ারার। সো আমি এখন যে এক্সাম্পলটা দিব সেটা একটু খেয়াল করবা। তো ধরো তুমি একটা কি বের করতে চাও, a student wants to determine the average amount of time students spend on homework. So স্টুডেন্টরা হোমওয়ার্কে কতটুকু টাইম স্পেন্ড করে সেটাও বের করতে চায়। এন্ড ওরা কি করলো, দে সার্ভে only students who are in the library after school. তুমি যদি খালি যারা লাইব্রেরিতে আসতেছে স্কুলের পরে, তারা কিন্তু পড়ালেখা নিয়ে সিরিয়াস, এন্ড তারাই কিন্তু হোমওয়ার্কে বেশি টাইম স্পেন্ড করবে লাইক নর্মালি। তুমি যদি খালি ওদেরকে সার্ভে করো তাহলে কি তুমি একটা আলতু ফালতু রেজাল্ট পাবা না, তুমি অনেক বেশি টাইম পাবা না, যেটা আসলে পুরা পপুলেশনের উপরে তুমি জেনারেলাইজ করতে পারবা না, বুঝছো? দ্যাট ইজ ওয়াই দিস স্যাম্পলিং মেথড ইজ ফ্লড। দিস ইজ নট রিপ্রেজেন্টেটিভ। দিস ইজ নট রিপ্রেজেন্টেটিভ। আমার পপুলেশন হচ্ছে পুরা স্কুল, এন্ড আমি খালি নিচে একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে, এটাকে কিন্তু আমরা বলতে পারবো নট রিপ্রেজেন্টেটিভ, এন্ড দিস স্যাম্পলিং মেথড উইল বি ফ্লড। ইজ দিস ক্লিয়ার সবার জন্য? আই হোপ দিস ইজ ক্লিয়ার। তাইলে আমরা লাস্ট পার্ট চলে যাই, সেটা হচ্ছে স্যাম্পলিং বায়াস। স্যাম্পলিং বায়াস দুই ধরনের হয় না, স্যাম্পলিং বায়াস অনেক ধরনের হয়, বাট দুই ধরনের স্যাম্পলিং বায়াস হচ্ছে আমাদের জন্য রেলেভেন্ট। ওকে, দুই ধরনের স্যাম্পলিং বায়াস হচ্ছে আমাদের জন্য রেলেভেন্ট। ফার্স্ট টাইপ ইজ কল্ড সিলেকশন বায়াস। সিলেকশন বায়াস মানে হচ্ছে তুমি যখন নিজের ইচ্ছা মতো সিলেকশন করতেছো। ওকে, লাইক যখন when certain groups are systematically, এটা লিখে রাখো, systematically excluded. ওকে, তখন এটা কখন হয়? এটা হয় যখন তোমার স্যাম্পলিংটা র্যান্ডম হয় না,
ফর এক্সাম্পল আমরা উপরের যে এক্সাম্পলটা দিচ্ছি, এখানে হচ্ছে একটা সিলেকশন বায়াস আছে, কারণ আমি এখানে একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে নিতেছি, এন্ড যারা হচ্ছে ধরো বাসায় যায় পড়ি ইয়ে দিয়ে স্কুল থেকে, তাদের কিন্তু নিচ্ছি না, তাদের কিন্তু আমি এক্সক্লুড করতেছি, তো একটা সিলেকশন বায়াস। সেকেন্ডলি রেসপন্স বায়াস। রেসপন্স বায়াস, রেসপন্স বায়াস কখন ক্রিয়েট হয়? when people response incorrectly. সো ধরো তুমি অ্যাভারেজ ইনকামের যখন সার্ভে করতেছো, সবাই কিন্তু তোমাকে তাদের কারেক্ট ইনকাম বলবে না, এক একজন এক এক ধরনের ইনকাম বলবে, ভুলভাল ইনকাম বলবে। এটা হচ্ছে রেসপন্স বায়াস ক্রিয়েট করবে। হ্যাঁ, যখনই ভুল ইনফরমেশন পাবা রেসপন্ডেন্টদের কাছ থেকে, তখনই একটা রেসপন্স বায়াস ক্রিয়েট হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার জন্য? বেসিক জিনিসপত্রগুলো সবার জন্য কি ক্লিয়ার? আই হোপ সবার জন্য ক্লিয়ার। তাইলে হচ্ছে আমরা একটু লাইক উই উইল গো ইনটু আ ফিউ প্রবলেম সলভিং ASAP, কারণ আমাদের টাইম বেশি নাই ক্লাসে আজকে। উই উইল ট্রাই টু get done within 11 hopefully. Let's see. আমরা 3টা ম্যাথস করব, 3টা ম্যাথস করলে শুড বি এনাফ, কারণ ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেমস থেকে হচ্ছে বেশি একটা ম্যাথস আসে না। স্যাম্পল স্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু ম্যাথস আসে। স্যাম্পল স্ট্যাটিস্টিক্স ইজ ভেরি কমন, ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেমস ইজ একটু লেস কমন, বাট স্টিল আসতেই পারে, তাই না? আসতেই পারে, এমন না যে আসবে না কখনো, রাইট? একটু দিয়ে দেই। এন্ড মাথায় রাখবা যে ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেমস অর এই এখন যে টপিকটা করতেছি, যে এই ম্যাথস গুলো আছে, এগুলো কিন্তু এক্স্যাক্টলি তোমার কোনো ক্যালকুলেশন করা লাগে না, বুঝছো? তোমার খালি কনসেপ্টটা ভালো করে বোঝা লাগে। তুমি যদি কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো, তুমি এখানের কোয়েশ্চেন একদম ইজিলি পারবা, তোমার কোনো ম্যাথস করাই লাগতেছে না এখানে। ওকে, সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ফান, যে তোমার আসলে ম্যাথস শেখা লাগে না অত বেশি। ইউ ক্যান জাস্ট নো দ্য কনসেপ্ট এন্ড সলভ দ্য প্রবলেমস। ওকে, যেগুলো দিছি এগুলো একটু করার চেষ্টা করো। ওকে, 1B, তারপর একটা 1 যেহেতু শেষ হয়েছে আমি পরেরটা করছি। ওকে, 3ও সবার হয়ে গেছে, লাস্ট একটা করো, তারপরে ওকে, সো লেটস চেক দ্য অ্যানসারস। আমি হচ্ছে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। সো আমি এখানে কি বলছে? So, a market researchers selected 200 people at random from a group of people who indicated that they liked a certain book. The 200 people were shown a movie based on the book and then asked whether they liked or disliked the movie. Of those surveyed, 95% said that they disliked the movie. Which of the following inferences can appropriately be drawn from this survey result? Okay. So, আমার মার্কেট রিসার্চার কি র্যান্ডমলি সিলেক্ট করছে 200 জন মানুষকে, যারা হচ্ছে একটা সার্টেন মুভি আর সার্টেন বই পছন্দ করে। যারা সার্টেন বই পছন্দ করে ওদের মধ্যে থেকে 200 জন মানুষ সিলেক্ট করা হয়েছে, তাই না? এন্ড ওরা বলছেন ওরা মুভি পছন্দ করে। অপশন এতে বলছে at least 95% who go see movies will dislike the movie. এখন দেখো এই 95% মানুষ, ওরা কিন্তু সবাই বইটাকে পছন্দ করে, বাট যারা মুভি দেখছে সবাই যে বইটাকে পছন্দ করে এমন কোনো কথা আছে? এমন কিন্তু কোনো কথা নাই। অপশন এ ইজ নট কারেক্ট। অপশন বি তে বলছে at least 95% people who read books will dislike this movie. এখন দেখো এখানে কিন্তু সব বইয়ের কথা বলছে, বাট এই 95% কিন্তু অনলি একটা সার্টেন বইকে নিয়ে, তাই না? সো পপুলেশন আর স্যাম্পলের মধ্যে একটু গরমিল আছে। অপশন বি ইজ অলসো নট কারেক্ট। অপশন সি তে বলছে মোস্ট পিপল হু ডিসলাইক দিস বুক উইল লাইক দিস মুভি। এটা উল্টা কথা, এরকম এটা নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নাই। অপশন ডি তে বলছে মোস্ট পিপল হু লাইক দিস বুক, এই যে লাইক দিস বুক উইল ডিসলাইক দিস মুভি, এই যে যারা বইটাকে পছন্দ করে তাদের মধ্যে 95% বলছে যে মুভিটাকে পছন্দ হয় নাই। এটাই কি বলছেন অপশন ডি তে? যারা বইটাকে পছন্দ করে তারা মুভিটাকে পছন্দ করবে না। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। তারপর অপশন সি তে, তারপর নাম্বার 2, a survey was conducted using a sample of history professors. I think 1 এর বি আসছিল অনেকের, 1 এর বি হবে না। হ্যাঁ, লাইক who read books না, who read a certain book, who liked a certain book, একটা বইয়ের কথাই বলা হয়েছে, সব বইয়ের কথা বলা হয়নি। তারপর সেকেন্ডটা, a survey was conducted using a sample of history professors selected at random from California State Universities. সো কোত্থেকে সিলেক্ট করছি? খুবই স্পেসিফিক থাকবে এরকম সময়। হিস্ট্রি প্রফেসর ফ্রম ক্যালিফোর্নিয়া। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, প্রবাবলি একটু রিটার্ন করতে হবে, বুঝছো, যে ইয়ে করতেছো। সো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে সবসময় স্পেসিফিক থাকবা যে কোত্থেকে সিলেক্ট করতেছি। ওকে, কোত্থেকে সিলেক্ট করতেছি এন্ড কাকে সিলেক্ট করতেছি। বেসিক্যালি হিস্ট্রি প্রফেসর সিলেক্ট করতেছি এন্ড ফ্রম ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিজ। The professors surveyed were asked to name the publication whatever. What is the largest population to which the result of the survey can be generalized? স্যাম্পলটা কোত্থেকে? হিস্ট্রি এন্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিজ। তো আমার পপুলেশনটা হাইয়েস্ট কতটুকু হইতে পারে?
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির মধ্যে সবগুলো হিস্ট্রি প্রফেসর, তাই না? সবগুলো হিস্ট্রি প্রফেসর ইন অল ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিজ। অপশন সি। কেন সবগুলো ইউনাইটেড স্টেটস হবে না? কারণ আমি চুজ করতেছি খালি একটা স্পেসিফিক টাইপ অফ ইউনিভার্সিটিজ থেকে, সো পুরো ইউনাইটেড স্টেটস আসলে আমি জেনারেলাইজ করতে পারবো না, রিপ্রেজেন্টেটিভ হবে না। অপশন এ নট কারেক্ট। অল হিস্ট্রি প্রফেসরস, সেম কারণে আমি খালি একটা জায়গা থেকে চুজ করতেছি, অপশন বি হবে না। অপশন ডি তে অল প্রফেসরস এট অল ক্যালিফোর্নিয়া স্টেট। এখন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে তো বায়োলজি প্রফেসরও আছে, ফিজিক্সের প্রফেসরও আছে, সিলেক্ট করছি খালি হিস্ট্রি প্রফেসর, তাইলে কি আমি বায়োলজি ফিজিক্সের প্রফেসরের উপর এটা অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। খালি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 3 কোয়েশ্চেনটাতে বলছে psychologists designed and conducted a study to determine whether playing a certain educational game increases middle school students' accuracy in adding fraction, whatever. For the study, psychologists chose a random sample of 35 students from all the students at one of the middle schools in a large city. স্যাম্পলটা কোথা থেকে চুজ করা হয়েছে? সবগুলা মিডল স্কুলের মধ্যে একটা মিডল স্কুল থেকে চুজ করা হয়েছে। তাইলে আমি আমার পপুলেশনটা কি হবে? পুরো লার্জ সিটিটার সবগুলা মিডল স্কুল উইল বি আওয়ার পপুলেশন, ওকে? কারণ এখান থেকে আমি একটা স্যাম্পল চুজ করছি। The psychologist found that এটা what is the largest population to which the result of the study can be generalized. পপুলেশনটার কথা বলা হয়েছে অপশন সি। অপশন সি। যেহেতু আমি মিডল স্কুল থেকে চুজ করতেছি, আমার মিডল স্কুলে যত স্টুডেন্ট আছে সবার উপর আমি জেনারেলাইজ করতে পারবো। পুরো স্কুলকে জেনারেলাইজ করতে পারবো না, পুরো সিটিকেও করতে পারবো না, খালি মিডল স্কুল গুলার উপরে ইয়ে করতে পারবো, ওকে? অপশন লাস্ট কোয়েশ্চেনে বলছে to determine the mean number of children per minute. Yeah. So determine the mean number of children per household in a community. Tabitha surveyed 20 families at a playground. For the 20 families surveyed, the mean number of children was 2.4. Which of the following statement must be true? মাথা রাখবা, একটা জিনিস খেয়াল করো, আমি যখন মিন নাম্বার অফ চিলড্রেন বের করতে চাই যে আমার একটা ফ্যামিলিতে কয়টা বাচ্চা আছে, এখন আমি চুজ করলাম খালি মানুষজনকে একটা প্লেগ্রাউন্ড থেকে অথবা একটা পার্ক থেকে। প্লেগ্রাউন্ডে কারা যায়? প্লেগ্রাউন্ডে যায় ওরকম ফ্যামিলি যাদের বাচ্চা আছে, কারণ বাচ্চাকে খেলতে নিয়ে তো প্লেগ্রাউন্ডে যাবে। কোনো সিঙ্গেল প্যারেন্ট তো প্লেগ্রাউন্ডে যাবে না, কোনো সিঙ্গেল মানুষ তো প্লেগ্রাউন্ডে যাবে না। তাহলে কি তোমার ডেটা কালেকশন আর স্যাম্পলিং মেথডটা একটু ফ্লড না? তুমি একটা সিস্টেম্যাটিক্যালি খালি একটা গ্রুপকে ওভার রিপ্রেজেন্ট করতেছো না, তার মানে তোমার ডেটা কালেকশনটা ইজ ফ্লড, ওকে? ইজ ফ্লড। তো আমার অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। The sampling method is flawed and may produce a biased estimate of the mean number of children per household. অপশন এ কেন হবে না? মিন নাম্বার অফ চিলড্রেন পার হাউসহোল্ড ইন দ্য কমিউনিটি ইজ 2.4। কেন হবে না? কারণ আমি খালি প্লেগ্রাউন্ডে যারা যায় ওদেরকে চুজ করছি, পুরো কমিউনিটির মধ্যে কিন্তু আমার ইকুয়াল রিপ্রেজেন্টেশন নাই, এই জন্য অপশন এ ইনকারেক্ট। অপশন বি, স্যাম্পল সাইজ টু স্মল। স্যাম্পল সাইজ টু স্মল নাকি টু বিগ এটা আসলে ডিপেন্ড করে আমার পুরো কমিউনিটিতে কত মানুষ আছে। পুরো কমিউনিটিতে যদি 100 জন মানুষ থাকে তাহলে 20 ইজ আ ভেরি ভ্যালিড নাম্বার। যদি আবার 5 লাখ মানুষ থাকে তাহলে 20 ইজ আ ভেরি স্মল নাম্বার। সো আমার এটা এনাফ ইনফরমেশন নাই। অপশন ডি তে বলছে স্যাম্পলিং মেথড ইজ নট ফ্লড। আমরা ক্লিয়ারলি দেখতেছি স্যাম্পলিং মেথডটা ইজ ফ্লড, সো অপশন ডি ইজ অলসো ইনকারেক্ট। এটা কি ক্লিয়ার হয়েছে সবার জন্য? ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? 4টা কোশ্চেন। তোমাদের হোমওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক থাকবে তোমরা স্ট্যাটিস্টিক্স 2টা করে ফেলবা, ওকে? ফ্রম কলেজ প্যান্ডার বই থেকে স্ট্যাটিস্টিক্স 2 এর যত প্রবলেমস আছে সেগুলো করবা। এন্ড খান একাডেমিতে গেলে ইফ ইউ গোইং টু কি বলে এটাকে স্ট্যাটিস্টিক্স পার্ট, হ্যাঁ, প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিসে গেলে তুমি হচ্ছে খান একাডেমিতে ঢুকলে ইউল ফাইন্ড কি বলে এটাকে ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস পাবা, স্যাম্পল স্ট্যাটিস্টিক্স পাবা, বুঝছো? ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস থেকে করে ফেললে ইউল বি গুড টু গো, ওকে?